আজ আকাশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়েছে। শুধু সুযোগ হয়েছে বললে ভুল হবে, অনেক কিছুর মধ্যে দিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে। খেলায় আকাশ অনেক ভালো খেলেছে, যার জন্য ওর টিম বিজয় হয়। এতে করে আকাশকে অনেক কিছু উপহার হিসেবে দেওয়া হয়েছে। আকাশের এই সফলতা দেখে ওর বাবা মার চোখে পানি চলে আসে, সাথে আকাশের কলেজের স্যারের। কেননা এই পর্যন্ত আসতে আকাশকে অনেক কষ্ট করতে হয়েছে, আর এই পর্যন্ত আসার পেছনে গল্পটা আজকে আপনাদের জানাবো। সেজন্য গল্পটা পড়ে উপভোগ করতে থাকুন। বাবা, ও বাবা, আমাকে একটা বেড কিনে দাও। আমার কাছে টাকা নেই। আম্মু, তুমি বাবাকে বলো আমাকে একটা বেড কিনে দেওয়ার জন্য। আমার সব বন্ধুদের বেড আছে, শুধু আমার নেই। তুই তো জানিস আমাদের তেমন কোনো সামর্থ্য নেই। ভাত আনতে যেখানে পান্তা ফুরিয়ে যায়, সেখানে তোর জন্য 2500-3000 টাকা দিয়ে ব্যাট কি করে কিনে দেব? তোকে যদি ব্যাট কিনে দিতে যাই, তাহলে আমাদের যে কয়েকদিন না খেয়ে থাকতে হবে। আচ্ছা আব্বু, আমার বেড লাগবে না। এত করে যখন বলছিস, তখন তোকে ব্যাট কিনে দিব। আমার লাগবে না বেড কেনা। আমি চাই না আমাকে বেড কিনে দিয়ে তোমাদের না খেয়ে থাকতে হোক। আচ্ছা, একটা কথা বলো তো। কি কথা বাবা? তুই যে ক্রিকেট খেলালেখা করিস সারাক্ষণ, এই ক্রিকেট তোকে কি দেবে? একদিন দেখবে এই ক্রিকেট খেলে আমি অনেক বড় নাম করব। তখন দেখবে আমার জন্য তোমাদের সেদিন গর্ব হবে। এখনকার যুগে গরিবদের কোনো নাম নেই। দেখিও আব্বু, একদিন আমারও সুযোগ হবে। সেদিন দেখবে আমি কোথা থেকে কোথায় পৌঁছে যাব, তা তুমি ভাবতেও পারবে না। আচ্ছা বাবা, আমি খেলতে যাই। খেয়ে তো যাবি। এসে খেয়ে নেব। আকাশ তো চলে যায়। এইদিকে মিসেস পারুল আক্তার ওনার স্বামীর দিকে তাকিয়ে আছে। আকাশের বাবাও বুঝে যায় কি বলতে চেয়েছে। তুমি তো জানোই আমাদের অভাবের সংসার। কিন্তু ছেলে যখন চেয়েছে, তখন ওকে তো কিছু একটা কিনে দেওয়াই দরকার। আচ্ছা, আমি চেষ্টা করব। ঠিক আছে, এখন চলো, খেয়ে নিবে। এইদিকে ওনারা তো খেতে শুরু করলো। অন্যদিকে আকাশ যখন মাঠে আসে, কিরে, এত লেট করে এলি যে? আর বলিস না, বাবাকে কতবার বলেছি আমাকে একটা বেড কিনে দিতে, কিন্তু তোরা তো জানিস আমাদের কতটা অভাবের সংসার। কোনো ব্যাপার না, আমাদের ব্যাট তো আছে। তা খেলা শুরু হবে কখন? তোকে ছাড়া তো কোনো খেলাই জমে না। আচ্ছা, এখন চল খেলি। এদিকে ওরা খেলতে থাকে। খেলার এক পর্যায়ে আকাশের স্যার চলে আসে খেলার মাঠে। ওনাকে দেখার পরে বাকিরা তো কথা বলতে আসে। কি হয়েছে স্যার, আপনি এখানে কেন? তোমাদের জন্য একটা সুখবর আছে। কি সেটা? আমাদের কলেজ থেকে একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তা খেলা কি শুধু আমাদের কলেজের ছাত্রদের মধ্যে হবে, নাকি অন্য কলেজের সাথে? আমাদের কলেজ সহ মোট 4টা কলেজ থেকে খেলা হবে। এবারও কিন্তু আকাশ, তোমাকে ভালো করে ব্যাটিং করতে হবে। চিন্তা করবেন না স্যার, আকাশ এমনিতে অনেক ভালো খেলে, তা আমরা সবাই জানি। সেজন্য আপনি নিশ্চিন্ত থাকুন, এবারের ম্যাচ আমরাই জিতব। তোমরা তাহলে প্রস্তুতি নাও। খেলা কত তারিখ থেকেই? এই তো 3 দিন পর থেকে। তোমরা যদি জিততে পারো, তোমাদের জন্য কলেজের পক্ষ থেকে পুরস্কার আছে। কি পুরস্কার? এই ধরো, সবার জন্য আলাদা আলাদা গিফট। কিন্তু স্যার, আমার তো গিফট চাই না। আপনি শুধু আমার জন্য একটা ব্যাট কিনে দিলেই হবে, এর বেশি আমার কিছু লাগবে না। ঠিক আছে, তাই হবে। এদিকে আকাশ আর ওর বন্ধুরা মিলে ক্রিকেট খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। ওদের সাথে আরও কিছু বন্ধু আছে, ওদের কথা নাই বললাম আপনাদের। এদিকে 2 দিন পরে। আকাশ, এইদিকে আয়। হ্যাঁ আব্বু, বলো। এ নে 3000 টাকা, তোর জন্য একটা ব্যাট কিনে নিস। আব্বু, আমার তো ব্যাট লাগবে না। 2 দিন আগেও তো বলেছিলি তোর ব্যাট লাগবে, তাহলে এখন? আমাদের স্যার বলেছে আমাকে একটা কিনে দিবে। তাছাড়া কাল থেকে কলেজে ক্রীড়া প্রতিযোগিতা হবে, বিভিন্ন কলেজ থেকে ছেলেরা আসবে খেলার জন্য। আচ্ছা, সাবধানে খেলিস। দোয়া করিও বাবা। এরপর আকাশ বাকিটা জোগাড় করতে থাকে। পরের দিন ওরা মাঠে নামে খেলার জন্য। প্রথম ওভার করে আকাশ 2টা উইকেট পায়। এতে আকাশের টিমের জন্য অনেক উপকার হয়েছে। এভাবে 20 ওভার শেষে বিপক্ষ টিম নিল 120 রান। আমাদের টার্গেট কিন্তু 120 রান, কিন্তু আমাদের 10 থেকে 14 ওভারের ভিতরে এই রান নিতে হবে। এত কম ওভারে কেন? তাহলে আমরা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকব। চিন্তা করবেন না, সামনে নেব আমরা।
এরপর আকাশ আর সাকিল নামে ব্যাটিং করতে। ওরা দুজনে 5 ওভারে 50 রান সংগ্রহ করে, যার মধ্যে 45 রানই ছিল আকাশের। আকাশের এইরকম খেলা দেখে বাকিটা তো অবাক হয়, কেননা এর আগে এত ভালো খেলা ওনারা কেউ দেখেনি। এইদিকে 8 ওভার শেষে সাকিল আউট হয়। এইদিকে পরের ওভারগুলোতে আরও 3টা উইকেট পড়তে থাকে, কিন্তু তাতেও আকাশ ঘাবড়ে যায়নি, কেননা ওদের হাতে এখনও উইকেট আর ওভার অনেক বেশি ছিল। সেই জন্য এভাবে ওরা ধৈর্যের সাথে খেলে 13 ওভারেই জয় হয়। এদিকে আকাশের খেলা দেখে আকাশ, তুমি তো পাঠিয়ে দিয়েছো। যতটুকু পারতেছি ততটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি, বাকিটা বাবা মায়ের দোয়া আর আল্লাহ ভরসা। এখন তোমরা বাসায় যাও, আর একটা ম্যাচ জিততে পারলে আমরা ফাইনাল খেলবো। কিন্তু স্যার, এভাবে কলেজের ক্রিকেট খেলে আমরা কত বড় কি করব ভেবে পাচ্ছি না। একদিন দেখবে এই ছোট ছোট জিনিস থেকে বড় কিছু পাবে। সেই আশাতেই তো আছি। এদিকে খেলা শেষ করে সবাই যে যার বাসায় চলে আসে। আকাশ বাসায় এসে ওর বাবা মাকে খুশির সংবাদটা দেয়। এদিকে আকাশের কলেজের 70% মেয়ে ওকে পছন্দ করে, কিন্তু যখন ওর পরিবারের আর্থিক অবস্থার কথা সবাই জানে, তখন সাহস করে কেউ আর এগিয়ে আসতে চায় না, যা আকাশ নিজেও বুঝতে পারে। কিন্তু তাতেও কোনো আফসোস নেই, কেননা আকাশের এখন মূল লক্ষ্য একজন ক্রিকেটার হবে, দেশের হয়ে খেলবে সে। কিছুক্ষণ পরে কয়েকটা মেয়ে এসে কথা বলতে চায় আকাশের সাথে। তখনই ওর সাথে কথা বলার আগে আমাদের সাথে কথা বলো। আপনারা কে শুনি? সেটাই তো, যে ভালো খেলেছে তার সাথে কথা না বলে তোমাদের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। সরো তোমরা সামনে থেকে। ওরা আকাশকে ডাকতে যাবে, তখনই আকাশের কল আসে। সেজন্য কথা বলার জন্য অন্যদিকে চলে যায়, সেই জন্য ওরা কথা বলতে পারেনি। তোমাদের জন্য কথা বলা হলো না। আমরা কি করেছি? কি করনি তা বলো। এতক্ষণ যদি সময় নষ্ট না করতে, তাহলে এতক্ষণে তো কথাই হতো। তা আমাদের সাথে বলো। তোমরা অনেক পচা, সেই জন্য তোমাদের সাথে কোনো কথা নাই। তানু, চল তো এখান থেকে। ওরা দুজনেই চলে যায়। এদিকে ওরা এভাবে পরবর্তী ম্যাচও আকাশের কারণে জিতে যায়। এবার কিভাবে জিতলো তা আপনাদের নতুন করে আবার বলে দিতে হবে না আশা করি। ম্যাচ জেতার কারণে ওদের স্যার আকাশ আর বাকিদের নিয়ে রুমে আসে। আমাদের রুমে নিয়ে আসার কারণ কি? কোনো গুরুতর কি কথা আছে? তোমাদের ডেকেছি একটা কথা বলার জন্য। কি কথা? তাছাড়া আপনি এত ঘাবড়ে আছেন কেন? আমরা ম্যাচ জেতার পর থেকে আপনার চোখে চিন্তার ছাপ। কি হয়েছে স্যার, বলেন। তোমাদের ফাইনাল ম্যাচ যাদের সাথে, তারা বলেছে তোমরা যেন ওদের বিজয় হয়ে সাহায্য করো। কিন্তু এটা আবার কেমন কথা? আকাশ, তুই কিছু বল। এটা কি ঠিক হবে? আগে আমার কথাটা তো শুনো। কি কথা বলেন? যদি আমরা ওদের সাহায্য করি, ওরা আমাদের 1 লক্ষ টাকা দিবে। কি বলছেন কি স্যার? 1 লক্ষ টাকা? তাও একটা ম্যাচের জন্য? সমস্যা ওদের কাছে টাকা নয়, আসলে ওরা এখনো কোনো ম্যাচ হারেনি। তাহলে আর ভয় কিসের? ভয় ওদের তোমাকে নিয়ে। আমাকে নিয়ে কেন? কারণ হচ্ছে তুমি অনেক ভালো খেলো। ওরা তোমার খেলা দেখেছে, সেজন্য ওরা বুঝতে পেরেছে তুমি যদি ওদের সাথে খেলো তাহলে ওদের হার নিশ্চিত। সেজন্য ওরা চাইছে আমাদের সাথে একটা সমঝোতা করতে। বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু আমাদের তা করা ঠিক হবে? অবশ্যই, কেননা ওরা যে টাকা দিবে তা দিয়ে আমরা কলেজের কাজে লাগাতে পারবো। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আমি যখন বলছি তখন তাই করো। ঠিক আছে, আপনি যখন চাইছেন তখন আর না করতে পারবো না। তাহলে অন্তর, শাকিল, বাবু, তোমরা নিজেদের প্রস্তুত করে নাও। তাছাড়া স্যার, একটা কথা। কি কথা আকাশ? স্যার, এই ম্যাচে যদি আমি ভালো করি তাহলে তো কলেজ লেভেলের থেকে জেলা পর্যায়ে খেলার সুযোগ হবে, আর এতে করে আস্তে আস্তে আমার সফলতার আশঙ্কা আছে। তা তুমি ঠিক বলেছ, কেননা এই খেলায় ক্রীড়া দলের অনেক লোক আসবে যারা খেলা দেখবে। তাদের যদি আমার খেলা পছন্দ হয়ে যায় তাহলে তো আমাকে ওনারা জেলা পর্যায়ে নিয়ে খেলাতে পারে। এরপর জেলা পর্যায়ে যদি ভালো খেলি তাহলে তো ওখান থেকে একাদশ টিমে সুযোগ পাবো। এরপর ওখান থেকে জাতীয় দলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটা অবশ্যই তুমি ঠিক বলেছ। তাহলে স্যার, আমাকে সে অবধি নিয়ে যেতে তো হবে, সেজন্য আমাকে সাহায্য করুন। কিন্তু কিভাবে? আমি ব্যাটিং আর বোলিং ভালো করব, কিন্তু তাও আমরা ম্যাচ হেরে যাব। এতে করে আমাদের ম্যাচও হারা হলো, আবার টাকাও পেলাম, সাথে আমার কাজটাও হলো, কিন্তু এতে নিজের কাছেও খারাপ লাগছে। কি করব বলো? আমার কলেজের অবস্থা তো জানোই।
এই টাকা পেলে আমাদের কত উপকার হবে। এখন ম্যাচ জেতার চেয়ে আমাদের কলেজের কাজের ব্যাপারে দেখতে হবে। কেননা আমরা ম্যাচ জিতলে পাবো বড়জোর 15,000 থেকে 20,000 টাকার পুরস্কার, কিন্তু এখন আমরা পাচ্ছি 1 লক্ষ টাকা। জানি এটা কলঙ্ক, কিন্তু এতগুলো মানুষের সুখের কথা ভেবে এই কাজটা তো করাই যায়। এটাই তো কঠিন পরীক্ষা, একদিকে খেলা, অন্যদিকে আমাদের কলেজের কাজ। এইদিকে ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন অন্য কলেজের ওই স্যার এসে 1 লক্ষ টাকা দিয়ে যায়। তাহলে স্যার ম্যাচ আমরাই জিতবো তো? জি অবশ্যই, আমি ওদের সবটা বুঝিয়ে দিয়েছি। আপনারা যেমন চাইছেন তেমনই হবে। আমরা কোনো মতে বুঝতে দিব না যে আমরা ম্যাচ ইচ্ছে করে হেরে গেছি। আমিও সেটাই চাই। তাহলে স্যার চলে এখন? লোকটা চলে যায়। এরপর ওদের স্যার বাকি খেলোয়াড়দের 2,000 টাকা করে দেয়, কিন্তু ওরা প্রথমে রাজি হয়নি, কিন্তু তাও ওদের স্যার জোর করে দিয়ে দেয়। ওই টাকা এনে আকাশ ওর বাবা মায়ের হাতে দিয়ে সবটা বলতে থাকে। তাই এটা করা কি ঠিক হবে? হবে আব্বু, যদি আমাদের হারের কারণে কলেজের কিছু পরিবর্তন করা যায় তাহলে তো এতে দোষের কিছু নেই। তা খেলা কখন হবে? বিকালের দিকে হবে। এরপর বিকালে ওদের খেলা শুরু হয়, মাইকিং করা হয়। আজকের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্ধু একাদশ বনাম গোল্ডেন একাদশ। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আর কিছুক্ষণের পরেই শুরু হতে যাচ্ছে আমাদের টিকেট ফাইনাল ম্যাচ। কিছুক্ষণ পরে টস হয় ওদের মাঝে, আর গোল্ডেন একাদশ ব্যাটিং পায় আর ওরা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পরে গোল্ডেন একাদশ ব্যাটিং করে আর ওরা 20 ওভারে 200 রান করে ফেলে। কেননা আপনারা তো সবাই জানেন কিভাবে এত কিছু হলো, কিন্তু তাও আকাশ 3টা উইকেট নিল একাই, যেন ও জেলা পর্যায়ে এসে খেলার সুযোগ পায়। এরপর খেলার অর্ধেক শেষ হয়। এরপর ব্যাটিং নামবে আকাশের টিম। তখনই বিপক্ষ দলের ওই লোকটা আসে আকাশের কাছে। কেমন আছো আকাশ? জি ভালো আছি। আমি যেমনটা বলেছি তুমি তেমনটাই করেছো। এবার তোমাদের ব্যাটিং করার পালা। তুমি তোমার মতো করে খেলে যাবে, কিন্তু হারটা যেন তোমাদেরই হয়। চিন্তা করবেন না, কলেজের উপকারের কথা ভেবে আমরা হার মেনে নিব। তাহলে ওই কথাই রইল। এরপর শুরু হয় খেলা। আকাশ আর শাকিল ব্যাটিং করতে থাকে। কয়েক ওভার খেলার পরে শাকিল আউট হয়। এভাবে খেলার ভিতরে আকাশের টিমের মোটামুটি অনেক উইকেট পড়ে যায়। এদিকে আকাশ একাই রান করে 110 রান, আর সব মিলে ওদের রান হয় 170, আর জেতার জন্য 2 ওভারে রান দরকার হয় 30 রান। কিন্তু উইকেট আর একটাও বেঁচে নেই, শুধু আকাশ আর বাবু মাঠে আছে। এদিকে গোল্ডেন একাদশের মুখে তো চিন্তার ভাব, কেননা ওরা ভালো করে জানে এরকম হলে ওরা ম্যাচ জিততে পারবে না। কিন্তু তখনই পানি খাওয়ার জন্য বিরতি দিলে গোল্ডেন একাদশ ওই লোকটা আসে, আর উনি আকাশকে কিছু ইশারা করলে আকাশও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এরপর ম্যাচটা কি জিতিয়ে দিবি নাকি? কথা যখন দিয়েছি তখন হারতে হবে। কিন্তু কি করে হারবি? আমরা যদি এখন বল ডট খাই অনেকেই তো বুঝে যাবে। তাহলে একটা কাজ করতে পারছি। কি কাজ? বেশি কিছু করতে হবে না, দৌড়ে রান নেওয়ার সময় আমি ইচ্ছা করে পড়ে যাব। এতে দৌড় রান আউট হলে কেউ কোনোভাবে সন্দেহ করতে পারবে না, সবাই ভাববে আমি পড়ে যাওয়াতে রান আউট হয়েছি। আইডিয়াটা মন্দ না। এরপর খেলার মধ্যে আকাশ ব্যাটিং করে বল বাউন্ডারির কাছে নিয়ে যায়, কিন্তু ফিল্ডার বল ধরে ফেলে। ততক্ষণে আকাশ 1 রান নেয়, কিন্তু 2 রানের জন্য দৌড় দেয়। তখন ইচ্ছে করে পায়ে হোঁচট খেয়ে ক্রিজের মাঠেই পড়ে যায়, আর ততক্ষণে উইকেট কিপার এসে বল নিয়ে স্টাম্পে লাগিয়ে দেয়। এতে করে আকাশের দল হেরে যায়। এটা কি করলি? আমার কি দোষ বল? এদিকে গোল্ডেন একাদশ জেতার সাথে সাথে বাকিরা মাঠে এসে আনন্দ করতে থাকে। এদিকে আকাশ ও স্যারের কাছে আসে, আর ওই লোকটাও। তোমাকে যেমন বলেছিলাম তোমরা তেমনই করেছো, সেজন্য আমি খুশি হয়েছি তোমাদের উপর। তাহলে আপনি এবার আসুন, আমি ওদের নিয়ে ফিরে যাব। এই নিন 10,000 টাকা, এইগুলো দিয়ে ভাড়া আর বাকিটা সরিয়ে নেবেন। তবে কখনো যদি আমার কোনো সাহায্য লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, তাই হবে। এদিকে ওদের নিয়ে চলে আসে। পরের দিন যখন আকাশ কলেজে আসে তখন সবাই ওর প্রশংসা করে। কিছুক্ষণ পরে, তুমি তো অনেক ভালো খেলেছো। ধন্যবাদ। তুমি যদি পড়ে না যেতে তাহলে তো আমাদের কলেজই বিজয় হতো। কি করব, তোমরা তো দেখলেই। সবই দেখলাম। আচ্ছা ক্লাসে চলো তাহলে। এরপর ওরা ক্লাসে চলে আসে। এদিকে কয়েকদিন যেতে থাকে। তখন আকাশের স্যার ওকে ওনার রুমে ডেকে পাঠায়। ডেকেছেন স্যার? তোমার জন্য একটা সুখবর আছে।
কি সুখবর স্যার? তোমাকে একবার অফিসে যেতে হবে। কোন অফিসে? ক্রিকেট বোর্ডে যেতে হবে। কেন স্যার? ওখানে একজন বড় কোচ এসেছিল, সে তোমার খেলা দেখেছে, আমাকে বলেছে তোমাকে ওনার সাথে দেখা করার জন্য। সত্যি বলছেন তো স্যার? আমি তোমার সাথে মিথ্যে কেন বলতে যাব? আসলে আনন্দে কি বলতে এসে কি বলে ফেলছি। আমি ওনার নাম্বার দিচ্ছি, তুমি ওনার সাথে যোগাযোগ করে নাও কিভাবে কোথায় যেতে হবে না হবে। তবে উনি যদি তোমাকে একবার সিলেক্ট করে তাহলে তোমার জাতীয় দলে খেলার একটা চান্স থাকবে, কেননা উনি জাতীয় দলের বোর্ডের একজন সদস্য, তার সাথে জেলা বোর্ডের একজন কোচ। এক কথায় ওনার মন জয় আর ভালো খেলতে পারলে তোমাকে উনি জাতীয় দলের চান্স দিয়ে দিতে পারে। তাহলে স্যার আমার স্বপ্ন পূরণ হবে তাহলে? হবে। এইদিকে আকাশ বাড়িতে এসে ওর বাবা মাকে বিষয়টা জানায়। ওনারা শুনে তো অনেক খুশি হয়। বলিস কি? তাহলে তো এটা তোর জন্যই ভালো হবে। হ্যাঁ মা, আমার স্বপ্ন পূরণ হবে। কিন্তু তুই এত খরচ উঠাবি কি করে? সেটাই তো প্রশ্ন। চিন্তা করিস না, আমাদের যে জমি আছে ওখান থেকে একটা জমি বন্ধক দিয়ে দেব, এতে হয়ে যাবে। কিন্তু এতে আমরা চাষাবাদ করব কি করে? তুই যখন বড় দলে খেলবি, নাম কামাবি, তখন না হয় জমি ছাড়িয়ে নিবি। তাছাড়া বাকি জমি দিয়ে আমাদের হয়ে যাবে চাষাবাদ। তুই তাহলে কালকেই শহরে এসে কথা বলে নে। কিন্তু এত খরচ? চিন্তা করিস না, আমি 2-3 দিনে জমি বন্ধক দিয়ে দেব, তাহলে ওই টাকা থেকে তো যা লাগে তা তোকে পাঠিয়ে দিব। আমি তাহলে ওনাকে কল দিয়ে বলে দিই যে আমি 3-4 দিন পরে আসব। ঠিক আছে, তুই তাহলে কথা বলে নে। এইদিকে আকাশ ঘর থেকে বের হয়ে ওই নাম্বারে কল দেয়। প্রথমবার কল তো রিসিভ করেনি, কিন্তু দ্বিতীয়বার ঠিকই রিসিভ করে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আর আমার এই নাম্বার তুমি কোথায় পেলে? আপনার নাম্বারটা হাসান স্যার আমাকে দিয়েছিল। কোন হাসান? আপনি কয়েকদিন আগে গোল্ডেন একাদশ আর বন্ধু একাদশের খেলা দেখতে এসেছেন, মনে আছে? আর ওখানে একটা ছেলের খেলা আপনার ভালো লাগে, সেজন্য আপনি ওই টিমের কোচ হাসান স্যারের কাছে আপনার নাম্বার দিয়ে বলেছেন যেন আপনার সাথে যোগাযোগ করা হয়। তুমি কি তাহলে সেই ছেলে? জি স্যার, আমি সেই ছেলে। তোমার নামটা যেন কি ছিল? পারভেজ হোসেন আকাশ। তুমি তাহলে 5-6 দিন পরে ঢাকায় আসো, আমি তোমার সাথে সরাসরি কথা বলে নিব। ধন্যবাদ স্যার। আমি তোমাকে আমার অফিসের ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি ওখানে এসে কথা বলে নিও। কিন্তু স্যার, অবশ্যই যদি আপনাকে না পাই বা কেউ যদি আমাকে ঢুকতে না দেয়? আচ্ছা, আমি তোমাকে অফিসের ঠিকানা আর বাসার ঠিকানা দিয়ে দিচ্ছি, তোমার যে জায়গায় সুবিধা হয় চলে আসিও। জি স্যার, অবশ্যই আসবো, আর আসার আগে আপনার সাথে যোগাযোগ করে আসবো। আচ্ছা, আমি এখন ব্যস্ত, তুমি তাহলে চলে আসিও। জি স্যার। এদিকে ওনার সাথে কথা বলে আকাশের তো খুশির কোনো শেষ নেই। সেজন্য বিকেলে আকাশ ওর বন্ধুদের সাথে দেখা করে ওদের সবটা বলে। ওনারা সবটা শুনে, কি বলছিস? এটা তো অনেক খুশির কথা। আচ্ছা, তুই কি একেবারের জন্য চলে যাবি নাকি আবার ফিরে আসবি? আমাদের ছাড়া তুই থাকবি কি করে? কি বলছিস তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখনো যাইনি, তাছাড়া ওখানে এসে কথা বলে তারপর আমি বুঝতে পারবো। তা কবে যাবি? এই তো উনি তো বলেছে 5-6 দিন পরে যেতে। তা খরচ জোগাবি কি করে? আব্বু তো বলেছে জমি বন্ধক দিয়ে কিছু টাকা আমাকে দেবে। আমি আপাতত 3-4 হাজার টাকা নিয়ে বের হব, এরপর ওখানে কত কি লাগে তা পরে দেখা যাবে। ঠিক আছে বন্ধু। এইদিকে আকাশ 5 দিন পরে আকাশ ওর বাবা মা আর বন্ধুদের সাথে কথা বলে বেরিয়ে পড়ে। পথে ওর স্যারের সাথে দেখা হয় আর ওনার থেকে ভালো করে সবটা বুঝে নেয়। এরপর বাসে উঠে ঢাকায় এসে নামে। রফিক চৌধুরী অফিসে যায়, কিন্তু ওখান থেকে জানানো হয় উনি অফিসে নেই, বাসায়। সেজন্য কল দেয়। স্যার, আপনি কোথায় আছেন? আমি তো বাসায়, কিন্তু তুমি কে? আমাকে যে আসতে বলেছেন হাসান স্যার। ও, চিনতে পেরেছি। আসলে আমি তো বাসায় এখন। তুমি একটা কাজ করো, একটা সিএনজি নিয়ে আমার বাসায় চলে এসো। কিন্তু আমি তো আপনার বাসা চিনি না। তুমি সিএনজি ড্রাইভারকে অ্যাড্রেস দিলে সে নিয়ে আসবে। ঠিক আছে স্যার। এদিকে সিএনজি করে 30 মিনিট পরে একটা বাসার নিচে নামে। বাসাটা অনেক বড়, গেটে একজন বসা ছিল। সে তো আকাশকে ঢুকতে দেবে না, কেননা অপরিচিত কাউকে ঢুকতে দেওয়া হয় না, এটাই তো স্বাভাবিক। সেজন্য রফিক চৌধুরীকে কল দিয়ে দারোয়ান সাথে কথা বলিয়ে দেয়। এতে দারোয়ান ভেতরে আসতে দেয় আর সবটা দেখিয়ে দেয়। এত বড় বাড়িতে আকাশ প্রথম এসেছে, সেজন্য একটু বেশি অবাক হয়। এরপর ভেতরে আসতেই রফিক চৌধুরী আকাশকে নিয়ে ভেতরে আসে।
তার সাথে পরিবারকে কে কে আছে সবই বলে। রফিক চৌধুরীর সাথে সব ধরনের কথা শেষ করে বিদায় দেবে তখন একটা কথা জানার ছিল। কি কথা? আমাকে কি কি নিয়ে আসতে হবে? তুমি আপাতত তোমার শার্ট প্যান্ট নিয়ে এসো, বাকিটা আমি পরে দেখে নিব। তবে তুমি আজকে আমার বাসায় থেকে সকালে না হয় চলে যেও। আচ্ছা স্যার, কত কি খরচ পড়বে সেগুলো যদি বলে দিতেন তাহলে আমি সঙ্গে করে নিয়ে আসতাম। তাছাড়া আমাকে ফিরতে হবে, তাছাড়া এরপর তো আপনার বাসায় আছি। তুমি তাহলে আপাতত বাসায় যাও, পরিবারের সাথে কথা বলে আমাকে শিওর হয়ে জানাও, তারপর তুমি এখানে আসো, বাকিটা আমি দেখে নেব। এদিকে বাড়িতে এসে ওর বাবা মা আর ওর স্যার ছিল, সাথে বন্ধুদের সাথে সবটা বলে। রফিক চৌধুরী কিন্তু অনেক ভালো মানুষ। জি স্যার, সেজন্য ওনার বাসায় আমাকে থাকতে দিয়েছে। মন দিয়ে খেলাধুলা আর পড়াশোনা করিও। পড়াশোনা করতে পারবো কিনা জানি না। দেখো আগে কি হয়। তাহলে কি তুই ওখানেই থাকবি? কিছু করার নেই। তা আমাদের আবার ভুলে যাস না। তোদের ভুলবো কি করে বল? তা কবে বের হবি? এই তো কালকে রওনা দেব। ঠিক আছে, সাবধানে যাস। পরের দিন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। আকাশকে বিদায় দেওয়ার সময় ওর মা অনেক কান্নাকাটি করে, কেননা এই প্রথম আকাশ ওর বাবা মাকে ছেড়ে ঢাকায় এসে থাকতে হবে, সেজন্য আকাশও কান্না করে। এরপর চোখের পানি মুছে কাউন্টারে এসে টিকিট কেটে বাসে উঠে বসে। ঠিক তখনই একটা মেয়ে চেঁচিয়ে ওঠে আর সাথে সাথে কন্ট্রাক্টর বাসে থাকা লাইটগুলো অন করে দেয়। তখন ওরা দেখে আকাশ একটা মেয়ের কোলে বসে আছে। এটা দেখে আকাশ যতটা অবাক হয়, ইরা তার চেয়ে বেশি অবাক হয়। আপনাদের তো ইরার সাথে পরিচয় করিয়ে দিলাম না, তবে তারা নেই, গল্প পড়তে থাকলে ইরার সম্পর্কে জানতে পারবেন। আপাতত বাসের ঝামেলা শেষ করি, নয়তো আকাশকে যে গণধোলাই যে খেতে হবে, সেজন্য গল্পের নায়ককে তো বাঁচাতে হবে, তাই না? কি হয়েছে ম্যাডাম, আপনি এভাবে চিৎকার কেন করলেন? আপনার চোখে অন্ধ নাকি? দেখতে পাচ্ছেন না এই ছেলেটা আমার কোলে বসে আছে? কি ব্যাপার, তুমি ওনার কোলে কেন বসলে? দেখে তো ভদ্রঘরের ছেলে মনে হচ্ছে। আমি কি ইচ্ছে করে বসেছি? বাসে অন্ধকার ছিল, তার উপর আমার সিট ছিল এটা, সেজন্য আমি বসে পড়েছি। এই ছেলে মিথ্যে বলতেছে, এটা আমার সিট, ও এটা ইচ্ছে করে করেছে। আচ্ছা, আপনাদের দুজনের টিকিট একটু দেখা। এরপর ওরা টিকিট বের করে দিল। আশ্চর্যভাবে দুজনেরই টিকিটের সিট সেম। সরি, আসলে কাউন্টার থেকে ভুল করে এই সমস্যা হয়েছে। আপনারা একটা কাজ করুন, একজন জানালার পাশে বসে পড়ুন আর একজন এই সাইডে। আমি জানলার পাশে বসবো। আমি বসবো। আমি আগেই বলেছি, সেজন্য আমি জানলার পাশে বসবো। আচ্ছা দেখো, ও মেয়ে মানুষ, শুধু শুধু ঝগড়া করে লাভ নেই, তুমিও বরং এইখানে বসো। ঠিক আছে, মেয়ে বলে ছেড়ে দিলাম, নয়তো কি করতে? জানালা দিয়ে ফেলে দিতাম। আমাকে কি শুটকি মাছ মনে হচ্ছে আপনার, যে বললেই জানলা দিয়ে ফেলে দেওয়া যাবে? শুটকি কেন হব? ওজন তো 45 হবে মনে হচ্ছে। আশ্চর্য, ও জানলো কি করে আমার ওজন 45 হবে? ঠিক বলছি তো। মোটেও না। তাহলে বলুন কত কেজি? আপনাকে কেন বলতে যাব আমি? আপনি তো অনেক ঝগড়া করেন দেখতেছি। কি আমি ঝগড়া করি? ভাগ্য ভালো আজকে আমার মুড ঠিক আছে, নয়তো কি তোকে ধাক্কা মেরে আমি বাস থেকে ফেলে দিতাম। ইরার কথা শুনে আকাশ একটু হাসতে থাকে, কেননা আকাশের ওজন প্রায় 60 কেজি হবে। তার উপর আকাশকে ধাক্কা দিতে এসে উল্টো ইরাকেই দূরে সরে যেতে হবে। তা এখানে কোথায় এসেছেন? তোকে কেন বলবো? একটু ভদ্রভাবে তো কথা বলতে পারেন। তার মানে কি আমি অভদ্র? আমি তা বলতে চাইনি। একটু আগে তো এইটাই বুঝাতে চেয়েছেন। আমি শুধু বলেছি বড়দের একটু সম্মান দিয়ে কথা তো বলতে পারেন। তোর কি মনে হয় তুই আমার থেকে বড় হবি? অবশ্যই হব, হাইটে তোমার চেয়ে 5 ইঞ্চি হলেও বড় আছি। ওজনও ঠিক আছে, আর বাকি রইল বয়স, সেটা জানা হলে পুরোপুরি শিওর হতে পারবো। আমি বয়স বলতে রাজি না, তাছাড়া আমি অপরিচিত ছেলেদের সাথে কথা বলি না। তাহলে এতক্ষণ ধরে এইগুলো কি হচ্ছিল? সেটা তো কথায় কথায় বলে ফেলেছি। তাছাড়া আমার মতো একটা কিউট মেয়েকে পাশে পেলে চান্স তো নেবেই কথা বলার জন্য। কিউট মানে? কিসের কিউট? আয়নায় কখনো আপনার চেহারা দেখেছেন? আপনার তো পেতনির মতো লাগতেছে, উল্টো আমাকে দেখিয়ে আপনি কথা বলার জন্য এরকম করতেছেন। পুরান পাগলে ভাত পায় না, এখানে নতুন পাগল এসেছে ভাব জমাতে। আমাকে দেখে পাগল মনে হলো কি করে? তাহলে আমাকে দেখে আপনার পেতনি মনে হলো কি করে?
মুখে হাতে যে আটা ময়দা মাখলেন, এটা করে পেতনির মতো লাগছে। আটা ময়দা কই দেখলেন? এগুলো তো মেকআপ। ওই একই হলো। এদিকে ওরা কিছুক্ষণ ঝগড়া করতে থাকে। ঝগড়া করতে করতে ওরা রেস্টুরেন্টে চলে আসে। খাবারের বিরতির সময় হয়ে গেল, তার উপর রেস্টুরেন্টেও চলে এসেছে, সেই জন্য সরেন, আমি নামবো। আমি কি ধরে রেখেছি নাকি আপনাকে? ভালো করে দেখুন, আমার ওড়না আপনার। কথা বলে ইশারা করে আকাশ তাকিয়ে দেখে, এরপর ওড়না ছেড়ে দেয়। আমি দেখতে পারিনি। কোনো ব্যাপার না, এবার সরুন তো। এরপর ইরা বের হয়, কিন্তু ওর ব্যাগ রেখে যায়। এতে আকাশ ব্যাগ খুলে দেখে কোনো কার্ড আছে কিনা। যদিও একটা মেয়ের ব্যাগ চেক করা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না, কিন্তু এটা একদম ছোট ব্যাগ ছিল। মোবাইলের রুমাল আর কিছু টাকা রাখার মতো জায়গা ছিল ব্যাগে। ব্যাগ খুলে নাম দেখতে পায়, সাথে এটার ছবি, আর কোন কলেজে পড়ে, কোন বর্ষে তা একটা আইডি কার্ডে দেখতে পায়। সবটা পড়া হলে আবারও কার্ডটা রেখে দেয়। এরপর বাস থেকে ব্যাগটা নিয়ে নেমে পড়ে, কেননা বাসে এভাবে ব্যাগ রেখে যাওয়াটা মোটেও ঠিক হবে না। কিছুক্ষণ পরে পরে ইরা ফ্রেশ হয়ে দেখতে পায় আকাশের হাতে ওর ব্যাগ, সেজন্য দৌড়ে এসে ব্যাগ নিয়ে নেয়। আপনার সাহস তো কম না, আমার ব্যাগ নিয়ে নিচে নেমে এলেন। আপনি ভুল করে এটা রেখে এসেছেন। আমি যেখানে নিয়ে আসলাম কোথায় ধন্যবাদ দিবেন তা না করে কথা শোনাচ্ছেন। আচ্ছা সরি, তা আপনি লেট করলেন কেন? চেক করেছিলাম সেজন্য। কি চেক করেছিলেন? কিছু না, এমনিতে মুখ ফসকে বেরিয়ে গেল কথা। শুধু কি কথাই বের হয়, আর কিছু কি বের হয় না? আপনার বের হতে পারে, কিন্তু আমার না। আচ্ছা ফ্রেশ হয়ে আসেন, দুজনে একসাথে নাস্তা করে নিব। এদিকে আকাশ ফ্রেশ হয়ে ওর বাবা মাকে কল দিয়ে জানিয়ে দেয়, এরপর ইরার সাথেই খেতে বসে। এদিকে ইরাও কল দিয়ে ওর বাবা মার সাথে কথা বলতে থাকে। এদিকে দুজনের খাওয়া শেষ, কিন্তু বিল হয়েছে প্রায় 800+। কিন্তু আকাশের কাছে তো এত টাকা থাকলেও বিল দেওয়ার মতো অবস্থা হয়নি। কিন্তু আকাশ কিছু বলতে যাবে তার আগেই ইরা বিল দিয়ে দেয়। এরপর ওরা গল্প করতে করতে বাসে উঠে বসে। এরপর একজন আরেকজনের সাথে পরিচয় হতে থাকে, সাথে বিভিন্ন বিষয় দিয়ে কথা বলতে থাকে। এভাবে বাকি রাস্তায় ওরা কথা বলে কাটিয়ে দেয়। এদিকে কিছুক্ষণ পরে, তোমার নামটাই জানা হলো না। আমি ইরা চৌধুরী। তোমার নামটা তো বললে না? পারভেজ হোসেন আকাশ। তোমার নামটা কিন্তু অনেক সুন্দর আছে। তোমারও। আচ্ছা আমি সামনে নেমে যাব। আমি আরেকটু সামনে নামবো। চলি তাহলে। একটা কাজ করো, তোমার নাম্বারটা দিয়ে যাও। নাম্বার কেন? আজকের পর আবার দেখা নাও হতে পারে, সেজন্য নাম্বার নিয়ে রেখেছি, যেন কখনো যোগাযোগ করে দেখা করতে পারি। ঠিক আছে, নিন নাম্বার। এরপর নাম্বার দিয়ে দেয়। ইরাও নেমে পড়ে। এদিকে আরেকটু সামনে এসে আকাশ নেমে পড়ে। এরপর একটা রিক্সা নিয়ে ঠিকানায় চলে আসে। এইদিকে দারোয়ান তো আগে থেকে আকাশকে চিনে, সেজন্য ঢুকতে দেয়। এদিকে আকাশ দরজার কলিং বেল চাপ দেয়। তখন কেউ একজন দরজা খুলে দেয়। সামনে তাকিয়ে দেখে, কি ব্যাপার, তুমি এখানে কেন? আমার পিছনে পিছনে বাসা অবধি চলে এসেছো? আমি তো জানতাম না এটা আপনাদের বাসা। তা এখানে কি চাই? আমি তো এসেছি রফিক আঙ্কেলের কাছে। বাবার কাছে তোমার কি কাজ? তোমাকে না বাসে সব বলেছি? তো তাই বলে আমার বাসে চলে আসতে হবে? কেউ এসেছে ইরা? কার সাথে কথা বলছিস? আব্বু, তুমি নাকি কাউকে আসতে বলেছো? ওকে ভেতরে নিয়ে আয়, আর তোর পাশের রুমটা দেখিয়ে দে। তোমরা দুজনেই খাবার খেয়ে নাও। আব্বু আমি এসেছি। আঙ্কেল আমিও খেয়ে এসেছি। আব্বু আমি কেন ওকে পাশের রুমটা দেখাবো? কারণ ও আজকে থেকে আমাদের বাসায় থাকবে। আমি এই নিয়ে পরে কথা বলবো। তুই আপাতত ওকে রুমটা দেখিয়ে দে। আকাশ, তুমি এখন রেস্ট নাও, বাকি কথা কালকে বলবো। ঠিক আছে আব্বু, নিয়ে যাচ্ছি, চলো আমার সাথে। হ্যাঁ চলুন। এরপর আকাশকে রুমটা দেখিয়ে দেয়। রুমে এসে বিশ্রাম করতে থাকে। এত রাতে তো খাবার খাওয়া সম্ভব না, তাছাড়া ওরা তো খেয়েই এসেছে, সেজন্য আর খাবার খায়নি। রাতে এরা তো শুয়ে শুয়ে ভাবতে থাকে কি করা যায়। এখন হয়তো আপনারা ভাববেন বাসে তো ওরা ভালোই কথা বলছিল একজন আরেকজনের সাথে, কিন্তু হঠাৎ ওকে বাসায় দেখে কেন এরকম করলো? এর উত্তর জানতে হলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, কেননা ধৈর্য ধরে থাকলে সবটা বুঝতে পারবেন। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে পড়ে। রফিক চৌধুরী আকাশের হাতে কিছু কাগজ দেয়। এগুলি কি আঙ্কেল? এখানে তোমার অ্যাডমিশন ফর্ম। তুমি এই ফর্ম নিয়ে আমার অফিস তো চেনো, ওখানে জমা দিয়ে এসো। আমি অফিসের সবটা বলে রেখেছি। তোমাকে এখন যেতে হবে। জানি তোমার খিদে পেয়েছে, কিন্তু এত সকালে তো বাসায় কেউ নাস্তা করে না, সেজন্য বাইরে খেয়ে নিও। সমস্যা নেই আঙ্কেল, আমি তাহলে যাচ্ছি।
ঠিক আছে, সাবধানে যেও। আকাশ তো বেরিয়ে যায়। এদিকে ইরা 9টার পরে ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে 9:30টার দিকে নাস্তা খেতে আসে। তখন তা রাতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি বাবা। তা বাবা, ওই ছেলে আমাদের বাসায় কেন থাকবে? কেন রে, এখানে থাকলে কি অসুবিধা হয়ে যাবে? তুমি বুঝতেছো আব্বু, এরকম একটা অপরিচিত ছেলে বাসায় রাখা ঠিক হবে? তাছাড়া আমি থাকি বাসায়, মা থাকে, যদি ও কিছু করে বসে? এরকমটা হবে না। ছেলেটার সম্পর্কে আমি খোঁজ নিয়েছি, ছেলেটা অনেক ভদ্র, তবে একটু দুষ্টু। আচ্ছা, তা না হয় বুঝেছি, কিন্তু তারপরও ওকে এই বাসায় রাখার কারণটা তো বলো। আমিও তো সেই কথাই বলতে চেয়েছি। ছেলেটা অনেক ভালো ক্রিকেট খেলে, সেজন্য ওকে কয়েকদিন ক্লাবে খেলার সুযোগ দিব। যদি ভালো খেলে তাহলে একটা ব্যবস্থা করে দিব। সেটা তো ভালো কথা, কিন্তু আমাদের বাসায় কেন উঠালে? ওই ঢাকা শহরে একদম নতুন, কোনো কিছু চেনে না, জানে না, কোথায় থাকবে বলতো? দেখো আব্বু, তুমি যা খুশি করো না কেন, ওকে আমি এ বাড়িতে রাখতে পারবো না। আমার বন্ধু বান্ধব ওরা দেখলে কি বলবে? বলবে আমার বাসায় একটা যুবতী মেয়ে আছে, তার সাথে একটা ছেলে, ব্যাপারটা কি দাঁড়ায়, বুঝতেছো? এরা কিন্তু ঠিক কথাই বলেছে। আচ্ছা, ওর একটা ব্যবস্থা করি আমি, তারপর ওকে বাসায় রাখবো না। যা করা তাড়াতাড়ি করিও। একটা ছেলের সাথে এভাবে আমার পক্ষে একই বাসা থাকা। ঠিক আছে, আমি ওর একটা ব্যবস্থা করি, তারপর ওকে ওখানে পাঠিয়ে দিব। তাছাড়া আমি তো ওকে এভাবে বাসায় রাখবো না চিরকাল। মনে থাকে যেন। তাছাড়া আমি একটা কথা বুঝতে পারলাম না। কি কথা? তুমি ওই ছেলের জন্য এত কিছু কেন করছো? এত কিছু কেন করতেছি তার তো কারণ আছে, তাই না? কি সে কারণ? আমিও শুনতে চাই। যখন সময় হবে আমি তোমাদের বলবো। তোমরা কিন্তু ওর সাথে খারাপ ব্যবহার করতে যেও না, বলে দিলাম। আর বিশেষ করে ইরা, তোমার যেন কথাটা মনে থাকে। আমি কি বেশি খারাপ নাকি? তুমি যে কিরকম তা কিন্তু আমরা দুজনেই জানি। এদিকে আকাশের কাগজপত্র সব জমা দেওয়া হয়ে যায়, সেজন্য বাসায় চলে আসে। এসে দেখে ইরার আম্মু রান্না করতেছে, সেজন্য আন্টি আমার খিদে পেয়েছে, কিছু হবে কি খাওয়ার জন্য? তুমি গোসল করে আসো, ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। ঠিক আছে আন্টি। এদিকে আকাশ ওর রুমে এসে গোসল করে নেয়, তারপর ওর কিছু প্যান্ট আর গেঞ্জি পরে নেয়। এরপর নিচে নেমে দেখে ইরার আম্মু খাবার টেবিলে সাজিয়ে দিয়ে গেছে, সেজন্য বসে যায় আর খাওয়া শুরু করে। একটু পরেই উনি আসে। তোমার খাওয়া কি শেষ? এই তো আর একটু বাকি। কেন আন্টি, অন্য কারো খাবার কি খেয়ে ফেলেছেন নাকি? আরে না, ওটা তোমার জন্য রেখেছি। আসলে চুলার মাংস রান্না করেছি, এখনো হয়নি। আসলে আমি তো জানতাম না তুমি এত তাড়াতাড়ি খেতে চাইবে। আমি চুলার কাছে এসে দেখি কতটুকু রান্না হয়েছে। থাক আন্টি, কষ্ট করতে হবে না, আমি আপাতত এইগুলো দিয়ে খেয়ে নেই। আচ্ছা, তুমি খাওয়া শেষ করো, ততক্ষণে আমি গোসল করে নেই। এরপর আমি তোমার সাথে গল্প করব। আচ্ছা আন্টি। এদিকে খাওয়া শেষ হলে আকাশ ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখতে থাকে। এদিকে ইরার মা আকাশের পাশে বসে। এ কি আকাশ, তুমি কি বাচ্চা, এরকম ভাবে কার্টুন দেখতেছো? আসলে আন্টি আমার কার্টুন অনেক ভালো লাগে দেখতে। তা এবার বলো, তোমার পরিবারে কে কে আছে? বাবা মা আর আমি। তোমার কোনো ভাই বোন কি নেই? না আন্টি। তোমার বাবা কি করে? এরপর আকাশ ইরার মাকে সবটা বলতে থাকে। সবটা শুনে ওনার খারাপ লাগে। তুমি যে এখন এখানে থাকবে, এতে তোমার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে না? ক্ষতি তো হবে, কিন্তু আমার ইচ্ছা তো বড় ক্রিকেটার হওয়া, সেজন্য পড়াশোনার ক্ষতি হলেও কিছু করার নেই। তাছাড়া আমার তো এইচএসসি পরীক্ষা দিয়েছি 2 বছর আগে। যাক, তাহলে তো ভালোই। তা তোমাকে অফিসে যে নিয়ে গেল, ওখানকার পরিবেশ কেমন লাগলো তোমার? জি আন্টি, অনেক ভালো লাগলো, তবে একটাই সমস্যা। কি সমস্যা? আমাকে ক্রিকেট খেলার জন্য যাবতীয় যা কিছু লাগে তা আগে কিনতে হবে। কেন, ক্লাব থেকে কি দিবে না? প্রথম অবস্থায় তো আমাকে কিনতে হবে, তারপর যখন 3-4 মাস হয়ে যাবে তখন ক্লাব থেকে দিবে সবকিছু। কিন্তু এই 3-4 মাস আমাকে কষ্ট করে জোগাড় করতে হবে। কিন্তু তোমার মুখ থেকে যা শুনলাম, তোমার কাছে তো এত টাকা হবে না মনে হচ্ছে। আপু তো বলেছে জমি বন্ধক দেবে। আচ্ছা, ইরার বাবা আসুক, আমি কথা বলে নিব। তুমি এখন রুমে এসে ঘুমাও, এমনিতেই ঘুমাতে পারোনি ঠিক মতো। ঠিক আছে আন্টি, কোনো কিছু লাগলে আমাকে ডেকে নেবেন। তেমন কিছু লাগবে না, তুমি ঘুমাও।
এদিকে আকাশ ঘুমিয়ে পড়ে। বিকালের দিকে আকাশ ঘুম থেকে উঠে ছাদে যায়, তখন দেখা হয় ইরা আর ওর বান্ধবীদের সাথে। ওদের দেখে একটু অবাক হয়। ওরা মোটামুটি 3-4 জন একসাথে বসে আড্ডা দিচ্ছিল। ওরাও আকাশকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। দুজন তো হাঁ করে তাকিয়ে আছে, কেননা আকাশের শরীরে তখন একটা গেঞ্জি ছিল আর প্যান্ট, তার ওপর আকাশের বডি দেখে ওরা একটু অবাক হয়। তাছাড়া ইরাও অবাক হয়, কেননা ইরা নিজেও এরকমভাবে দেখতেছে আকাশকে। আকাশ তো লজ্জায় নিচে নেমে যায়। নিচে যাওয়ার পরে, ইরা, কে রে ছেলেটা? আমি তো দেখেই অবাক। এখন হয়তো আপনারা ভাবছেন রিয়া আর তানু তো আকাশের সাথে কলেজে পড়তো, তাহলে ওরা দুজন এখানে কেন? আসলে এই রিয়া আলাদা আর তানুও আলাদা। এদিকে, কি রে ইরা, তুই চুপ কেন করে আছিস? তোরা এইভাবে ওর দিকে হা করে তাকিয়েছিস কেন? হা কি এমনিতেই করতেছি? ছেলেটাকে দেখেই করলাম। তোর কি পছন্দ হয়েছে ওকে? তারও না হলেও আমার হয়েছে। এরকম একটা জিনিস তুই বাসায় রেখেছিস, অথচ আমাদের বলিস নাই? একা একা খেতে চাস নাকি? তোদের কথা শুনে আমার তো মাঝে মাঝে মনে হয় আমি মেয়েদের সাথে না, ছেলেদের সাথে আড্ডা দিচ্ছি। আরে রাগ করিস কেন? তোর যদি ওকে পছন্দ হয় তাহলে আমরা কেউ কিছু বলবো না, কিন্তু তোর পছন্দ না হলে আমরা যা বলবো তাই হবে। এই নিয়ে তোর কোনো কথা চলবে না। রিমু কিন্তু ঠিক কথাই বলেছে। তোরা দেখি আমাকে পাগলই করে দিবি। আমরা কি করলাম? তোকে যে প্রশ্ন করেছি তার উত্তর দে আগে। দেখ, ওই ছেলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তোদের যদি থাকে তোরা গিয়ে প্রেম কর। নাম্বারটা দে। মানে কি? তোরা দেখি সত্যি সত্যি সিরিয়াস। তোর কি মনে হলো আমরা মজা করতেছি? আমি তো তাই ভাবছিলাম। আচ্ছা, তোকে আর বলতেই হবে না। তুই নাম্বার দি, আমাদের জন্য নাস্তা বানা, আমরা আসতেছি। তোদের কিচ্ছু খেতে হবে না, তোরা এক্ষুনি বের হ এখান থেকে। তুই কি অপমান করছিস? অপমান কেন করব? তাহলে এভাবে বাসা থেকে বের করে দিচ্ছিস কেন? তোরা কোথায় আর এই ছেলেটা কোথায়? আরে ও তো তোদের বাড়িতে চাকরের কাজও পাবে না। ওকে চাকর করে রাখতে যাবো কেন? ওকে তো আমার বর হিসেবেই রাখবো। দেখ, আমি কিন্তু আঙ্কেলকে সবটা বলে দিব তোদের কথা। তাতে কিছুই হবে না। এদিকে ইরা বিরক্ত হয়ে ছাদ থেকে নেমে যায়। এদিকে ওরা 3 জন হাসতে থাকে, কিন্তু যা ইরা দেখেনি। এদিকে নিচে নেমে দেখে আকাশ একটা বই নিয়ে পড়তেছে, আর ইরার মা ওদের জন্য কফি বানিয়ে রেখেছে। ইরা, তোর বান্ধবীদের জন্য কফি নিয়ে যা, আর একটা কফি আকাশকে দে। কেন, ওর কি হাত নেই? এখানে এসে কি নিয়ে যেতে পারে না? এটা কেমন কথা ইরা? তুমি জানো না মা কি হয়েছে একটু আগে? কি হয়েছে শুনি। ইরা কিছু বলতে যাবে, তখন তানু, রিয়া আর রিমু নিচে নেমে বলে, আন্টি ইরার কথায় কান দিবেন না। আমি তো এমনিতেও ওর কথা শুনি না। তুমি কি সত্যি আমার মা? কেন বলতো? তুমি আমাকে একটু সাপোর্ট করো না। ওই তো ড্রামা আমাদের সামনেই চলবে না, সেই জন্যই এই ন্যাকা কান্না করে কোনো কাজ নেই। তোদের তো আমি। ইরা, তুই এখান থেকে যা তো, আমাদের কিছু পার্সোনাল কথা আছে আন্টির সাথে। আমার মায়ের সাথে কথা বলবি, আবার সেটা আমি শুনতে পারবো না। এটা আবার কেমন কথা? তুই কি যাবি নাকি তোকে জোর করে রুমে দিয়ে আসবো? ঠিক আছে, যাচ্ছি আমি। ইরা তোর রুমে চলে যায়। এই ওরা 3 জন মিলে ইরার মায়ের সাথে কথা বলতে থাকে, কিন্তু কি নিয়ে কথা বলে তা তো ইরা জানে না, সাথে আকাশ নিজেও জানে না। সবটা শোনার পরে, প্লিজ আন্টি, ইরাকে এই ব্যাপারে কিছু জানাবেন না। ঠিক আছে, ইরাকে কিছু জানাবে না। আজকে তাহলে আসি, ভালো থাকবেন। এরপর থেকে কিন্তু বেশি বেশি আসবো। ঠিক আছে, আসিও। এরা তো চলে যায়। পরের দিন সকালে উঠে চলে আসে ক্রীড়া অফিসে। এসে নিজের সব কিছু নিয়ে অনুশীলন করার জন্য মাঠে নামে। ওখানে আকাশ নতুন বলে তেমন কেউ ছিল না। এদিকে 2 দিন কেটে যায়। আকাশ ওর অনুশীলন অনেক ভালোভাবে করতে থাকে। এভাবে 7 দিন কেটে যায়। তখন, তুমি তো অনেক ভালো খেলেছো। সবই আপনার অনুশীলনের ফল। তা তো ঠিক আছে, কিন্তু 1 মাস পর আমাদের ক্লাবের খেলা। তুমি যদি ওখানে ভালো করতে পারো তাহলে জাতীয় দলে ঢুকিয়ে দিতে পারবো। যদিও তুমি স্যারের বাসায় থাকো, তাই বলে তুমি খারাপ খেললেও উনি যে তোমাকে সব দিক দিয়ে সাহায্য করবে, এরকম একটা কিন্তু ভালো না? কি যে বলেন, আমি যদি খারাপ খেলি তাহলে আমাকে ওখানে কেন নেবে? তাছাড়া আমি ওখানে এসে খারাপ খেললে এতে তো ওনারই বদনাম হবে। সেজন্যই তো বললাম তুমি ভালো করে প্র্যাকটিস করো। জি স্যার, অবশ্যই।
এদিকে বিকালবেলায় রফিক চৌধুরী আকাশের খেলা দেখার জন্য গ্যালারির একটা কোণে দাঁড়িয়ে থাকে, যা আকাশ দেখতে পারেনি। উনি তো আকাশের খেলা দেখে মুগ্ধ। এদিকে সন্ধ্যের পর আকাশ চলে আসে বাসায়, এসে ইরার সাথে বাঁধল তার ঝামেলা। কি বিশ্রী গন্ধ। আসলে আমি তো অনুশীলন করে এসেছি সেজন্য, কিন্তু এতটা গন্ধ নেই যতটা গন্ধ আপনি বলতেছেন। এরা এবার চুপ করে থাকে, কেননা এরা একটু বাড়িয়ে বলেছিল। একটু পরে আকাশ তো ওর রুমে এসে বসে একটু রেস্ট নেয় আর ওর বাবা মার সাথে কথা শেষে ওয়াশরুমে চলে যায়। এইদিকে ইরার বন্ধুরা তিনজন আকাশের রুমে এসে বসে থাকে, ওরা তো গল্প করতে থাকে। এদিকে গোসল শেষ করে আকাশ টাওয়াল পরে বের হয়, এতে আকাশের টাওয়াল পর্যন্ত ঢাকা ছাড়া বাকি বডি দেখা যাচ্ছে। খেলাধুলা করার জন্য আকাশের বডি অনেক শক্ত থাকে। আকাশ ওদের দেখে চিৎকার করে ওঠে। আপনার এখানে আমাকে এইভাবে যে দেখেন, প্লিজ কাউকে বলবেন না, নয়তো আমার সর্বনাশ হয়ে যাবে। তুমি এত ভয় কেন পাচ্ছ? তাছাড়া আমরাই তো। প্লিজ আমাকে ছেড়ে দিন আর রুম থেকে যাও। তুমি কি আমাদের বের করে দিচ্ছ? আসলে আমি চেঞ্জ করে একটু ঘুমানোর চেষ্টা করব, অনেক পরিশ্রম হয় তো সেজন্য। এত পরিশ্রম করো বলেই তো তোমার এমন বডি হয়েছে। প্লিজ আপনারা এখন যান এখান থেকে, ইরা দেখলে সর্বনাশ হয়ে যাবে। ইরাকে ভয় পাও নাকি? দেখুন, উনি এমনিতে আমাকে দেখতে পারে না, তার উপর ওনাদের বাসায় দেখে। এখানে এসে যদি দেখে আপনারা এই রুমে, তাহলে আপনাদের তো কথা শোনাবে, সাথে আমাকে। ওই সাহস আছে নাকি আমাদের কিছু বলার? আপনাদের তো বলবে না, কিন্তু আমাকে অনেক কথা শোনাবে। তখনই এরা রুমে ঢোকে আকাশকে কিছু করতে যাবে, রিমু বাধা দেয়। এতে উল্টো এরা আকাশের ওপর পড়ে আর আকাশ ফ্লোরে পড়ে যায়, আর আকাশের ওপরে এরা দেখে যেন একটা রোম্যান্টিক ফিল আসে। তা দেখে ওরা তো অবাক, একসাথে দুজনেই উঠে পড়ে। সরি, আমি বুঝতে পারিনি। আকাশ, তুমি কেন সরি বলতেছ? মেয়ে মানুষ তো সরি বলে না। এটা বলে কি বুঝাতে চাস তুই? কোনো কিছুই না। আচ্ছা আপনারা যান এখন, আমি এখন ঘুমাবো। আমাকে সাথে নিয়ে নাও। এই না, আমি শুভ। ওনার রুম তো খালি আছে, ওখানে এসে ঘুমান। আরে আমরা তো তোমার পাশে ঘুমানোর কথাই বলতেছি। ছি ছি ছি, এসব কি বলছেন? কেন, তুমি এর আগে কোনো মেয়ের পাশে ঘুমাওনি? কই না তো। পাশে তো ঘুমাও না, কিন্তু একটু আগে যা করলি তা কম কিসে? ওটা কি ইচ্ছে করে করেছে নাকি? তোরা কিন্তু একদম বাড়াবাড়ি করবি না। এক্ষুনি এখান থেকে বের হয়ে চল আমার সাথে। তুই এভাবে তাড়িয়ে দিবি আমাদের? দিব। আসবো না তোর বাসায়। আসতে হবে না। এইদিকে ওদের বের করে নিয়ে আসে। 3 দিন আকাশের প্রথম ম্যাচ হবে, সেজন্য বাড়িতে এসে ওর বন্ধুদের সাথে দেখা করে আর ওর বাবা মার সাথে দেখাও করে। আচ্ছা, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না আম্মু, রফিক আঙ্কেল অনেক ভালো, আর আন্টিও। আমাকে আজকে যেতে হবে। আরেকটা দিন থেকে যা। না আব্বু, যেতে হবে আমাকে। এই নে কিছু টাকা, এই টাকা খরচ করিস। আচ্ছা আব্বু, আমি তাহলে আসি এখন। এদিকে আকাশ চলে আসে ঢাকায়। পরের দিন আকাশের ম্যাচ। এদিকে আচ্ছা, আমরা শুনলাম কাল নাকি আকাশ খেলবে। কিসের খেলা? আরে ক্রিকেট খেলার কথা বলতেছি। ও তাই বল, তাহলে তো খেলা দেখতে যেতে হচ্ছে। তাহলে ইরাকে সাথে করে নিয়ে যাব। সেটাই করব। পরের দিন আকাশ ইরার বাবা মার থেকে বিদায় নিয়ে মাঠে চলে আসে। মাঠে বসে থাকে এক জায়গায়। সেখানে ওদের দলের আরও কয়েকজন ছিল। ওরা ব্যাটিং করে 210 রান নিল। এরপর আকাশের দলের টিম নামে মাঠে ব্যাটিং করার জন্য। মোটামুটি ওরা ভালোই ব্যাটিং করে। 20 ওভারের মধ্যে 16 ওভারের রান করলো 140, কিন্তু উইকেট পড়ে গেল 6টার মতন। দলের অবস্থা অনেক খারাপ, কেননা একজন ইনজুরি হয়েছে সেজন্য। তার উপর 4 ওভাবে ওদের 70 রান নিতে হবে। কি ব্যাপার, আমাকে কখন নামাবে? তোমাকে নামাবো সবার শেষে। মানে কি? আমি তো ব্যাটিং করব, তুমি আমাকে বোলারদের সাথে কেন নামাবে? আমি দলের ক্যাপ্টেন, আমি কখন কাকে কোথায় নামাবো তা কি তোর কাছ থেকে শিখতে হবে? আমাকে তো অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে, তাহলে সবার শেষে কেন নামবো আমি? রফিক স্যার বলাতে তোকে দলে রেখেছি, বুঝলি? নয়তো তোকে দলেই রাখতাম না। এদিকে রাজীব ক্যাপ্টেন, সেজন্য কিছু বলতেও পারছে না। এদিকে রফিক চৌধুরী ওখানে নেই, উনি একটু পরে আসে। এসে এই অবস্থা দেখে। কি ব্যাপার রাজীব, আকাশ কি এখনো মাঠে নামেনি? স্যার, ও কি পারবে? শুধু শুধু মাঠে নামাবো? একজন তো ইনজুরিতে আহত হলো,
ও যদি ভালো হয় তাহলে তো ব্যাটিং করবে, না ভালো হলে তাহলে আকাশকে নামিয়ে দিবে। কিন্তু স্যার। আমি যা বলেছি তাই যেন হয়। ঠিক আছে। এদিকে রাজীব অনেক বিরক্ত হয়, কেননা রাজীব আকাশকে ঠিক দেখতে পারে না। রফিক স্যারের কথা মতো আকাশকে মাঠে নামানো হয়। এদিকে 4 ওভার বাকি আছে, মোট 140 রান হলো। এদিকে আকাশ প্রথম 6 বল খেলে 12 রান নিল। এদিকে ইরা, তানু, রিয়া, রিমু ওরাও মাত্র আসলো। ইরা, তোর জন্য শেষ সময় আসতে হয়েছে। তোদের আসতে বলেছে কে? চুপ করেই খেলা দেখ। এদিকে আকাশ 6 বলে 12 রান হয়, সেজন্য আকাশ সামনেই খেলতে থাকে। মোটামুটি 4 আর 6 রান নিয়ে খেলতে থাকে। এতে স্টেডিয়ামে সবাই হই হুল্লোড় করতে থাকে। রিয়া, রিমু আর তানু তো খুশি হয়ে যায়, কেননা আকাশ অনেক ভালো খেলতে থাকে। এতে রফিক চৌধুরীও কিছুটা অবাক হয়। মোটামুটি 19 ওভারেই ওরা 190 রান করে। এদিকে আর 1 ওভারে রান দরকার 20। রাজীব, আকাশের খেলা দেখতেছো? ও এত ভালো খেলবে, আমি তো বুঝতেই পারিনি। এরপর থেকে ওকে আগে নামাবে। ঠিক আছে স্যার, তাই হবে। কিন্তু ম্যাচ জিতবো তো? যদি 6টা বল আকাশ নিজে খেলে তাহলে জেতার আশঙ্কা থাকবে। দেখি কি হয় তাহলে। এদিকে রিয়া, তানু, রিমু তো আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু ইরার এইদিকে তেমন একটা আগ্রহ নেই। এদিকে দৌড়ে 2 নেওয়ার মতো অবস্থা হলে রান নেয়, নয়তো রান নেয় না, যা রাজীব থেকে শুরু করে বাকিরা বুঝতে পারে। এদিকে 4 আর 6-এর মধ্যে দিয়ে 5 বলে রান হয় 16। শেষে বলে দরকার 4 রান। এদিকে পুরো গ্যালারি জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শেষ বলে আকাশ 4 মেরে পুরো ম্যাচটা জিতে নিল। এতে তো বাকিরা অবাক হয়ে যায়, কেননা 24 বলে 70 হবে, তা ওরা ভাবতেও কখনো পারেনি। এদিকে মাঠে চড়ে আকাশ রুমে আসে। অন্যদিকে ইরার বান্ধবী ওরা তো মহা খুশি হয়ে যায়। এদিকে সরি, আমি বুঝতে পারিনি তুমি এত ভালো খেলো, নয়তো তোমাকে আগেই নামাতাম। সরি বলার কি প্রয়োজন? তাছাড়া তুমি ক্যাপ্টেন, তোমার কথা শুনে তো সবাই চলবে। চিন্তা করো না, আজ থেকে তুমি আমার সাথেই ওপেনিং করবে। কি বলছেন? সত্যি বলছি। এদিকে আকাশ তো খুশি হয়ে যায়। এদিকে বাকি ম্যাচগুলো খেলতে থাকে। এভাবে 5 মাস কেটে যায়। আকাশ র্যাঙ্ক অনেক ভালো করেছে এই কয়েক মাসে, সেজন্য আকাশ, তোমার জন্য একটা সুখবর আছে। কি সেটা? তোমাকে জাতীয় দলে নেওয়া হবে। সত্যি বলছেন স্যার? সত্যি। তবে একটা কথা। কি কথা? তোমাকে এখন থেকে কোয়ার্টারে থাকতে হবে, ওখানে থেকে আরো ভালো অনুশীলন করতে হবে। তাহলে আমি কালকেই আমার সবকিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ব। সেটাই ভালো হবে। আমি তোমার জন্য কোয়ার্টারে রুম নিয়েছি, তুমি শুধু গেলেই হবে। তাছাড়া কোনো সমস্যা হলে আমাকে জানিও। ঠিক আছে আঙ্কেল। এখন তাহলে এখানে একটা সাইন করে দাও, আর কিছু টাকা জমা দিতে হবে তোমাকে। কত টাকা দিতে হবে? এই তো 3 থেকে 4 লাখ টাকা। কিন্তু এত টাকা আমি পাবো কোথায়? আমি তোমাকে আপাতত এই টাকা ধার দিব, তুমি যখন বেতন পাবে সেখান থেকে আমাকে দিয়ে দিও। কথাটা বলা মাত্রই আকাশের চোখে পানি এসে যায়, কেননা এইরকমভাবে কেউ যে ওর জন্য ভাববে তা সে বুঝতেই পারেনি। কান্না করতে হবে না, তবে একটা কথা। কি কথা? খেলাধুলা মন দিয়ে খেলবে। এখন চলো বাসায়, এসে খুশির সংবাদটা দেই সবাইকে। এরপর বাসায় এসে জানাই সবাইকে। ইরা তো কথাটা শুনে খুব খুশি হবে নাকি মন খারাপ করবে সেটা সে বুঝতে পারছে না, কেননা আকাশকে যদিও দেখতে পারে না, কিন্তু তাও আকাশ চলে যাওয়াতে ওর একটু মন খারাপ হয়। কিরে, তুই কি খুশি হলি না? আরে আব্বু, আমি তো অনেক খুশি। আকাশ, তুমি তাহলে তোমার সবটা গুছিয়ে নাও, আমি কাল তোমাকে দিয়ে আসব। ঠিক আছে। এদিকে পরের দিন আকাশ বের হয়ে যায়, কিন্তু ইরা আকাশের সাথে দেখা করেনি। কয়েকদিন চলে যায়। ইরা এবার আকাশকে মিস করা শুরু করে দিল, কেননা আকাশ থাকলে সারাদিনে ওদের ঝগড়ায় দিন করে পার হয়ে যায়। এভাবে কয়েকদিন পরে ইরার বান্ধবী এসে আকাশকে দেখতে না পেয়ে ইরাকে বলে কথাটা। ও তো এখন ম্যাচে থাকে। তোদের বাড়িতে থাকলে সমস্যা কি ছিল? আরে ও তো এখন জাতীয় দলে চান্স পেয়েছে, সেজন্য এখানে প্র্যাকটিস করতেছে, সেজন্য ওখানে কোয়ার্টারে থাকতে হচ্ছে ওর। উফ, কত যে মিস করতেছি ওকে। চল আমরা ওর সাথে দেখা করে আসি। তাহলে কালকেই যাই। আমি এসে কি করব? আসলেই সমস্যা কি? তাছাড়া কয়েকদিন পর তো আকাশকে টিভিতে দেখাবে, সেজন্য হয় তো যেতে চাইছে না। তোরা যা, আমি যাব না। এদিকে ওরা তো চলে যায়। 4 মাস হয়ে যায়। ইরার ফাইনাল পরীক্ষা চলে আসে।
সেজন্য অন্যদিকে আর ভাবছে না। অন্যদিকে আকাশও এই 4 মাস প্র্যাকটিস করে, নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছে। এদিকে ইরার পরীক্ষা, অন্যদিকে আকাশের প্র্যাকটিস। এক কথায় ওরা এখন সবাই ব্যস্ত যে যার কাজে। 1 মাস যাওয়ার পরে ইরা ওর পরীক্ষা শেষ হলো, আর আকাশকেও কয়েকদিনের জন্য ছুটি দেওয়া হলো, কেননা আর 1 মাস পরেই বিশ্বকাপ শুরু হবে। সেজন্য আকাশকে ছুটি দেওয়া হয় 7 দিনের জন্য। সেজন্য আকাশ আসে রফিক চৌধুরীর কাছে। আঙ্কেল আসবো কি? হ্যাঁ আসো। তা তোমার প্রস্তুতি কেমন চলতেছে? জি আঙ্কেল, অনেক ভালো। তা শুনলাম তোমাকে ছুটি দেওয়া হয়েছে। জি আঙ্কেল, আসলে 5 মাস তো টানা ছিলাম, সেজন্য 7 দিনের ছুটি দিল। তাই ভাবলাম আজকে রাতেই আমি ফিরে যাব বাড়িতে, তাই আন্টির সাথে দেখা করতে এসেছি। তাছাড়া আন্টির সাথে তো 5 মাস ধরে দেখাই হয় না। তুমি অপেক্ষা করো, আমি ডেকে দিচ্ছি। এদিকে আকাশ অপেক্ষা করে, অন্যদিকে ইরা তখন বাসায় ছিল। নিচে নেমে দেখে আকাশ বসে আছে, সাথে ইরার মাও। কি ব্যাপার আম্মু, তুমি এখানে কেন? আকাশ ছুটি পেয়ে বাড়িতে যাবে, সেজন্য আমার সাথে দেখা করতে এসেছে। তাছাড়া ইরা তো পরীক্ষা শেষ, তাহলে তুইও আকাশের সাথে গ্রামে যা। আম্মু, আমি কেন ওর সাথে যাব? ওর সাথে যাবি বলতে তোর নানার বাড়িতে যাবি। আমি শুনলাম ওদের বাড়ি আর তোর নানার বাড়ি প্রায় কাছাকাছি। তুই তো অনেক মাস হয়েছে তোর নানার বাড়িতে যাস না, সেজন্য ওর সাথে যেতে তো পারিস। ও 7 দিন থাকবে, আবার ওর সাথে ফিরে আসতে পারবি। কোনো দরকার নেই আম্মু। দরকার আছে, তোর নানা অসুস্থ, আমরা তো যেতে পারবো না, সেজন্য তোকে যেতে হবে। যদি অবস্থা বেশি খারাপ হয় আমাদের জানাবি, আমি আর তোর বাবা তাহলে এসে দেখে যাব। ঠিক আছে, তা কবে যেতে হবে? আকাশ তো বলতেছে আজকেই যাবে। তুই একটা কাজ কর, আমি আকাশকে মেসেজ করে ওর পোশাক আনতে বলি, ততক্ষণে তুই নিজের ব্যাগ গুছিয়ে নে। আন্টি, আমি তো ব্যাগ গুছিয়ে এনেছি। তাহলে তো ভালোই হলো। ইরা, তুই উপরে এসে ব্যাগ গুছিয়ে নে, আমি ততক্ষণে আকাশের সাথে কথা বলে নিচ্ছি। এদিকে আকাশের সাথে কথা বলতে থাকে। কথা শেষ হলে, এই নাও কিছু টাকা। আমার কাছে টাকা আছে তো। তুমি আর ইরা টিকিট কেটে নিও। তাছাড়া ইরাকে তো চিনো, ও একটু রাগী, তবে মনটা অনেক ভালো। তুমি একটা কাজ করো, তোমাদের তো বাড়িতে পৌঁছাতে প্রায় রাত 3টা বেজে যাবে, আর ওর নানার বাড়িতে কেউ নেই যে ওকে আনতে যাবে। সেজন্য রাতে তুমি ওকে তোমার বাসায় নিয়ে যেও। কিন্তু ইরা কি রাজি হবে? তাছাড়া আন্টি, ওকে আমার বাসায় নিয়ে গেলে এরা কি ভাববে? তাছাড়া আমাকে এতটা বিশ্বাস করা কি ঠিক হবে? এতগুলো দিন আমাদের সাথে ছিলে, আমি কি চিনতে ভুল করব নাকি তোমাকে? তুমি আর ইরা কতদিন বাড়িতে একা একা ছিলে, তখন যেমন ক্ষতি করনি এখনো করবে না। ও তোমার সাথে এলে তোমার খরচ বাড়িয়ে দিবে। বাস থেকে নেমে আমাকে কল দিও, আমি তখন ইরাকে বলে দিব তোমার সাথে যেন যায়। ঠিক আছে আন্টি, আমি বাবা মাকে কল দিয়ে বলে দিই ইরার জন্য আলাদা একটা রুম গুছিয়ে রাখার জন্য। আচ্ছা, কথা বলে নাও, নাস্তা করে বের হয়ে নিও। আকাশ ওর বাবা মার সাথে কথা বলে নেয়। এদিকে ইরা রেডি হয়ে নিচে নামে। এরপর ওরা নাস্তা করে বেরিয়ে পড়ে বাস স্ট্যান্ডের দিকে। এসে টিকিট কেটে দুজনে বসে পড়ে। তখন রিয়া কল দিয়ে কথা বলে আকাশের সাথে। একাকে রিমু আর তানুও কল দেয়, ওদের সাথে কথা বলতে শুনে। সমস্যা কি? কই, কি সমস্যা? সমস্যা যদি নাই থাকবে তাহলে এত কথা কিসের? ওরা তো আপনারই বান্ধবী, কথা তো বলাই যায়। তাই বলে এদের সাথে কেন? ওরা কল দিলে আমি কি করব? এইদিকে কিছুটা ঝগড়ার মতো করে কথা শেষ হয় ওদের, আর ঘুমিয়ে পড়ে। কখন যে দুজনের মাথা এক হলো তা ওরা নিজেরাও জানে না। ওরা যেখানে নামবে ওখানে কন্ডাক্টর ওদের ডেকে ওঠায়। তখন রাত 3টা, ওরা দুজনেই নেমে দাঁড়িয়ে আছে। এত অন্ধকার রাতে একা একা যাবো কি করে? আকাশের মনে পড়লো ইরার মায়ের কথা, সেজন্য ওনাকে কল দেয়। কল দিয়ে কথা বলে ইরার দিকে ফোনটা দেয়। ইরা কথা বলে আকাশকে আবারও ফোনটা দেয়। তাহলে চলুন যাওয়া যাক। দেখুন, রাস্তায় বা জঙ্গলে নিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না, ভুলো। বাসায় একা পেয়ে যেখানে কিছু করিনি সেখানে এখন করব কি করে? ইরা আর কোনো কথা বলে না, চুপচাপ হাঁটতে থাকে। রিক্সা বা কোনো কিছু নেই, সেজন্য ওদের হেঁটেই যেতে হচ্ছে বাসায়। বাসায় এসে আকাশ দরজার ঠোকা দিতেই ওর মা দরজা খুলে দেয়। এতে ইরা ওনাকে সালাম দেয়। ভিতরে আসো মা, তুমি আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনার ছেলে যেখানে ছিল সেখানে অসুবিধা তো হবেই। আকাশ, তুই কি কিছু বলেছিস? বিশ্বাস করো আম্মু, আমি কিছুই বলিনি।
তাহলে ও মিথ্যা বলছে? কেননা উনি কখনো সত্যি কথাই বলে না। তুই চুপ থাক। এরা, তুমি আমার সাথে চলো। এদিকে রাতটা ওরা পার করে দেয়। সকালে আকাশের মা ওদের জন্য অনেক পিঠা আর নাস্তা বানাতে থাকে। ইরা তো কখনো এইসব পিঠা খায়নি, সেজন্য খেতে বসে যায় একাই। পিঠা খাওয়া শেষ হলে, আন্টি আমাকে এখন যেতে হবে। কোথায় যাবে? নানার বাড়িতে, নানা অসুস্থ, তাই দেখতে যাব। আকাশ, তুই বরং ইরাকে দিয়ে আয়। ঠিক আছে আম্মু। এরপর ইরা ওর ব্যাগ গুছিয়ে নেয়। কিছুক্ষণ পরে ওরা বেরিয়ে পড়ে। তখন রাস্তার ধারে দেখা হয় শাকিল আর বাবুর সাথে। অন্তরও ছিল, ওরা আড্ডা দিচ্ছিল। যদিও ওরা জানে আকাশ বাড়িতে এসেছে, কেননা আকাশ ওদের আগেই জানিয়েছে। ওরা তো আকাশকে দেখে এগোতে থাকে। তা দেখে এরা ভয় পেয়ে আকাশের পেছনে লুকিয়ে পড়ে। তা দেখে ওরা অবাক হয়। প্লিজ আমাকে বাঁচান ওদের হাত থেকে। আরে ওরা আমার বন্ধু হয়, আপনার ক্ষতি করার জন্য আসেনি। এসেছে আমাকে দেখে, সেজন্য লুকিয়ে না থেকে বের হয়ে আসুন। সত্যি আসবো তো? হ্যাঁ আসুন। এবার ইরা বের হয়। এদিকে ওরা ইরাকে দেখে তাকিয়ে আছে, কেননা ইরা দেখতে কেমন ছিল তা তো আপনারা গল্পের প্রথমেই জেনেছেন। কিরে বন্ধু, তুই বিয়ে করে বউ নিয়ে ঘুরতে বেরোলি, অথচ আমরা তোর ছোটবেলার বন্ধু হয়েও জানতে পারিনি। বন্ধু, তুই কিন্তু কাজটা ঠিক করিসনি। কত আশা ছিল তোর বিয়েতে আনন্দ করব, কিন্তু তুই তো বিয়ের আগেই সেরে নিলি। তা ভাবি, আপনার নাম কি? এইদিকে ওদের এক একজনের কথা শুনে ইরা তো রেগে মুখ লাল করে ফেলে। ওই শয়তানের হাড্ডি, আমি তোদের কোন কালের ভাবি লাগি? আরে বন্ধু তোরা চুপ কর, আমি ওনাকে দিয়ে আসি, তারপর তোদের সাথে আড্ডা দেব। আচ্ছা, ভাবিকে বাসায় রেখে আয়। তাছাড়া ভাবি চাইলে আমাদের সাথে বসেও আড্ডা দিতে পারেন। আপনাদের কতবার বলবো? কথাটা শেষ করার আগেই কল দেয় ইরার আম্মু। সেজন্য কথা বলার জন্য সাইডে এসে হাঁটতে থাকে। এইদিকে আকাশ ওদের সাথে কথা বলে। তখন আকাশ লক্ষ্য করে একটা গাড়ি ইরার দিকে আসতেছে। ইরাকে জোরে বলে, কিন্তু ইরা ততক্ষণে দেরি করে ফেলে। সেজন্য আকাশ দৌড়ে এসে ইরাকে বাঁচায়। এতে আকাশের হাতে একটু কেটে রক্ত বের হতে থাকে। তাই ইরা ওর ওড়না আকাশের হাতে বেঁধে দেয়। অন্তত অনেকক্ষণ ধরেই লুকিয়ে লুকিয়ে ইরাকে ভিডিও করছিল। আর মোবাইল ওই গাড়ির আসতে দেখে আকাশকে বলে, সেজন্য গাড়ি আসা থেকে হাতে ওড়না বেঁধে দেওয়া পর্যন্ত সব ভিডিও করে নেয়। এদিকে, ধন্যবাদ তোমাকে আমাকে বাঁচানোর জন্য। এখানে ধন্যবাদের কিছু হয়নি, আমি আমার দায়িত্ব থেকে করেছি। আপনার পরিবার আমার জন্য যা করেছে তা আমি সারা জীবন মনে রাখবো। আচ্ছা, এবার আমি যেতে পারবো? আপনি তাহলে ডক্টর দেখিয়ে নিন আগে। তাছাড়া আমি তো এখানকার কিছুই চিনি না, নয়তো আমি নিয়ে যেতাম। সমস্যা নেই, সাবধানে যাবেন। যাওয়ার আগে আমাকে জানাবেন, একসাথে ফিরে যাব। ওখান থেকে আকাশ চলে আসে বন্ধুদের কাছে, এসে আড্ডা দিতে থাকে। যদিও ডক্টরের কাছে যেতে হয়নি, কেননা কাটা তেমন একটা বেশি হয়নি, সেই জন্য কিছুক্ষণ ওদের সাথে গল্প করতে থাকে। তখন শাকিল বলে, তবে বন্ধু যাই বলিস না কেন, মেয়েটা কিন্তু অনেক কিউট, তোর সাথে মানাবে। ওরা কোথায় আর আমরা কোথায়? তা রাতে কি তোর সাথেই ছিল? আমাদের তো 3টে রুম, বাকি যে রুমটা আছে ওটাতে আমি ঘুমাইছি, আর আমার রুমে ওকে ঘুমাইতে দিচ্ছি। তোর রুমে ওকে কেন ঘুমাতে দিলি? কি করব, তোরা তো জানিস ওই রুম তেমন একটা ভালো না। আচ্ছা, এবার তাহলে ভালো করে আড্ডা দেই, চল। আচ্ছা চল, আমরা একবার স্যারের সাথে দেখা করে আসি। আইডিয়াটা মন্দ না, চল তাহলে। এরপর ওরা স্যারের কাছে যেতে থাকে। ওখানে ওনার সাথে কথা বলতে থাকে। উনিও অনেক খুশি হয়, কেননা আকাশের স্বপ্ন যে সত্যি হতে চলেছে সেই জন্য। একটু পরে ওখান থেকে চলে আসে। এদিকে আকাশ রাতের বেলায় শুয়ে আছে, ওর বাবা মার সাথে কথা বলে। আচ্ছা মা, আমি তোমাদের যদি শহরে নিয়ে যাই, তোমরা কি থাকবে সেখানে? আমরা গ্রামের মানুষ, গ্রামই আমাদের সব, সেজন্য গ্রাম ছেড়ে আমরা কোথাও যাব না। তোর মা কিন্তু ঠিকই বলেছে। ঠিক আছে, এবার তাহলে শুয়ে পড়ো। অন্যদিকে ইরা ওর নানুর সাথে কথা বলতে থাকে। ওর নানুর অবস্থা তেমন একটা ভালো না বলে ইরা ওর বাবা মাকে আসতে বলে। ওনারা পরের দিন সকালে রওনা দেয় আর চলে আসে। এদিকে এতে ইরার জন্য ভালোই হয়, কেননা ওর বাবা মার সাথে সময় কাটাতে পারবে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। তখনই, আচ্ছা ইরা তো বড় হচ্ছে, এবার ওর বিয়ে তো দিতে হবে। তোমার মেয়েকে বিয়ে করবে কে শুনি? যে করা সে এমনিতেই করবে। আচ্ছা আমি একটা কথা বলি। কি কথা? আচ্ছা আকাশের বাবা মার সাথে কথা বললে কেমন হয়? মন্দ হয় না, কিন্তু আকাশের পরিবারের অবস্থা তো জানোই। তোমার মেয়ে কি ওখানে থাকতে পারবে?
সেটাও ঠিক। এদিকে আকাশের সাথে কথা বলে জানতে পেরেছি ও নাকি গ্রামেই থাকবে ওর বাবা মার সাথে। আপাতত আমরা ঢাকায় ফিরে যাই। তোমার মেয়ে যদি আকাশকে পছন্দ করে তাহলে তার কোনো চিন্তাও নেই। সে তো থাকবে না, কিন্তু তোমার যে মেয়ে রাজি হবে কি না সেটাই তো সমস্যা। তাও ওর উপরে ছেড়ে দাও, এখন ঘুমাও, 5 দিন পরে ঢাকায় ফিরতে হবে। ঘুমাও তাহলে। এরা তো ঘুমাচ্ছে। অন্যদিকে আকাশের ছুটি শেষ হয়ে আসে, সেজন্য আকাশের বাড়িতে আসে ইরার বাবা মা। ওনাদের দেখে তো আকাশ অনেক খুশি হয়। এরপর ওনাদের ঘরের ভেতর নিয়ে এসে নাস্তা করায়। আকাশ, আমাদের তো ফিরতে লেট হবে কয়েকদিন, সেজন্য তুমি ইরাকে নিয়ে ঢাকায় ফিরে যেও আজকে। আর ইরা তো একা একা থাকতে পারবে না, সেজন্য আমরা ফিরে না আসা পর্যন্ত তুমি আমাদের বাসায় থেকো। আচ্ছা আন্টি, তাই হবে। এইদিকে আকাশ যাওয়ার সময় ইরাকে নিয়ে ঢাকায় ফেরে, কিন্তু মুখ ফুলে রেখেছে, যা আকাশ দেখেই বুঝতে পারে। কি ব্যাপার, মুখ এভাবে ফুলে রেখেছেন কেন? আমার মুখ আমি যেভাবে খুশি সেভাবে করে রাখবো, তাতে আপনার কি? আরে সামান্য একটা কথা নিয়ে এত রেগে আছেন কেন? ওই, এটা তোর সাথে সামান্য ব্যাপার হলো? কোনটার কথা বলতেছো? ওই মেয়ে দুটো কে ছিল গ্রামে, ওই মেয়ে দুইটা, আর ঢাকায় আমার বান্ধবীদের নিয়ে। কত মেয়ে লাগে তোর? ওরা আমার সাথে কথা বললে আমার কি দোষ? সব দোষ তোর। তুই কেন মেয়ে দেখলি কথা বলবি? আমার দোষ না দিয়ে নিজের বান্ধবীদের দোষ তো দিতে পারেন। ওরা তো আমার বান্ধবী, ওদের যতই বলবো ওরা কথা শুনবে না, সেজন্য তোকে বলা। আমি কথা বললে তোমার সমস্যা হয় কিভাবে? অনেক সমস্যা হয় আমার। কি সমস্যা? তা এখন জানতে হবে না, রাতে আমার সাথে ঘুমাবি। আন্টি তো তাই বললো। মনে থাকে যেন, বাবা মা মনে হয় 2-3 দিন আসবে না, সেজন্য আমার সাথে থাকতে বলেছে। আন্টির সাথে কথা হয়েছে আমার। এদিকে রাতে ওরা বাড়িতে ফিরে আসে। এইদিকে আকাশ ওর রুমে যায় আর ইরা ওর রুমে। এইদিকে আকাশ গোসল করতে যায়। কিছুক্ষণ পরে ইরা আকাশের রুমে আসে। এসে দেখে আকাশ টাওয়াল পরে দাঁড়িয়ে আছে। আকাশের শরীর থেকে পানির ফোঁটা ফোঁটা পড়তে থাকে। তার দিকে ইরা তো তাকিয়ে আছে। এদিকে ইরা যে রুমে এসেছে তা আকাশ খেয়াল করেনি, সেজন্য টাওয়াল খুলতে যাবে তখনই এই না না না, ইরার কথা শুনে টাওয়ালটা পেঁচিয়ে নেয়। কি ব্যাপার, তুমি এখানে কেন, তাও এত রাতে? তুমি এখন গোসল কেন করতে গেলে? গরম লাগছিল বলে গোসল করেছি, কিন্তু তুমি কেন আসলে? আমি তো এসেছি তোমাকে ডাকার জন্য। এত রাতে কোনো প্রয়োজন ছিল কি? মা কি বলেছে ভুলে গেলে? কই না তো, সবই মনে আছে। তাহলে আমার রুমে আসো, সব পরে নিয়ে। ইরা বলে ইরা তো চলে যায়। এদিকে আকাশ রেডি হয়ে রুমে আসে, কিন্তু ইরা আয়নার সামনে দাঁড়িয়েছিল। ইরাকে দেখতেই তেমন একটা ভালো লাগছিল না। এটা কি পরলে? একটুও তো ভালো লাগছে না। তাহলে কি খুলে ফেলবো? খুলে ফেললেই ভালো হয়। ইরা গেঞ্জিটা খুলতে যাবে তখনই, এ কি করছো? তুমি তো বললে ভালো লাগছে না, সেই জন্য খুলে রাখতে। তাই বলে আমার সামনে তো খুলতে বলেনি। সে যাই করি, আমার যেখানে সমস্যা নেই সেখানে তোমার সমস্যা কি করে থাকবে? তুমি দেখি নির্লজ্জ হয়ে গেছো এই কয়দিনে। সবে তো মাত্র শুরু, এখন দরজা বন্ধ করো। দরজা কেন বন্ধ করব? আমি দরজা বন্ধ করতে বলেছি, মুখ বড় করতে বলিনি। একটা মেয়ে একটা ছেলে একই রুমে, তার উপর দরজা বন্ধ করলে লোকে কি বলবে? এই বাসায় আমি আর তুমি ছাড়া আর কেউ আছে যে কিছু বলবে? আমি তো ভুলে গিয়েছিলাম। তুমি শাড়ি পরতে পারো? আমি আগে তো কাউকে পরাইনি শাড়ি। আমি নিজেও তো শাড়ি পরিনি কখনো। তাহলে আজকে পরার কি দরকার? একটা স্পেশাল কারণ আছে। আমি রেডি হচ্ছি, তুমি এখানে বসে বসে ইউটিউবে শাড়ি পরিয়ে দেওয়ার ভিডিও দেখো, ততক্ষণে আমি বাকিটা পরে নিই। এদিকে ইরা সাজতে থাকে, অন্যদিকে আকাশ ভিডিও দেখতে থাকে আর বুঝতে থাকে। 20 মিনিট পরে মোটামুটি কিছুটা শেখা হলো। এদিকে ইরাও সেজে শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। নাও এবার পরিয়ে দাও বলেই আকাশের দিকে শাড়ি এগিয়ে দেয়। আর আকাশ তো ইরার দিকে তাকিয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা, কেননা অনেকেই বুঝতে পেরেছে কি কারণ থাকতে পারে, আবার অনেকে বুঝতে পারেননি। যারা বুঝতে পারেননি তাদের আর বোঝাতে পারবো না, যারা বুঝতে পেরেছো তারা কাউকে বলতে যেও না। আকাশ বিছানায় পড়ে যেতে চাইবে, ইরা ধরে ফেলে। কি হলো, অজ্ঞান হলে কেন? আসলে আমার প্রথম। তুমি যে শাড়ি প্রথম পরাচ্ছ সেটা তো বুঝলাম। আমি শাড়ির কথা বলিনি। তাহলে কিসের কথা? আমি কখনো এত কাছ থেকে কোনো মেয়েকে এভাবে দেখিনি তো আগে,
সেজন্য প্রথম দেখাতে একটু মাথা ঘুরাচ্ছে। তোমার তো মাথা ঘুরাচ্ছে, কিন্তু আমার তো তোমার কি? কিছু না। এখন শাড়ি পরাও তাড়াতাড়ি করে, সময় চলে যাচ্ছে। এরপর আকাশ শাড়ি তো পরাতে থাকে, এদিকে আকাশের প্রতিটা স্পর্শে ইরা বারবার কেঁপে ওঠে। শীতকালে পানির শরীর পড়লে জামাটা কেঁপে ওঠে, ঠিক তেমনভাবে। শাড়ি তো পরা শেষ, এবার কুচিটা গুজে দিলেই কাজ শেষ। এই নাও, কুচিটা নিজে গুজে নাও। সবটা যখন করলে তখন এটাও তুমি গুজে দাও। এটা পারবো না, এটা করতে হলে। জানি না, সেজন্য দাও তুমি। ইরার কথা মতো গুজে দেয়। এতে ইরা আরো বেশি শিহরিত হয়। এতে আকাশকে জড়িয়ে ধরে। আকাশকে জড়িয়ে ধরাতে আকাশের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, যার জন্য ও নিজেও জড়িয়ে ধরে। হ্যাপি বার্থডে। কথাটা শুনে অবাক হয়, কেননা আকাশ নিজেও মনে ছিল না আজকে যে ওর জন্মদিন ছিল। থ্যাংক ইউ। শুধু ধন্যবাদ দিলে তো হবে না, গিফট লাগবে। জন্মদিন তো আমার, তাহলে গিফট তো আমার পাওয়ার কথা। ভুলে গিয়েছিলাম, আজকে তোমাকে এমন গিফট দিব যা তুমি সারা জীবন ধরে মনে রাখবে। কি সেটা? আগে বলো, আমাকে দেখা শেষ হয়েছে নাকি আরো দেখা বাকি আছে? এখনো বাকি আছে, মন তো চায় দেখতে থাকি। তাহলে দেখতে থাকো, ততক্ষণে তোমার গিফটটা দিয়ে দিই আমি। এই বলে এরপর যা হয়েছে তা শুনতে হবে না, কেননা শুনতে চাইলেও বলতে পারবো না। এরপর কি হয়েছে তা আপনাদের অজানাই থাক, কেননা এতে সব দিক দিয়েই ভালো হবে। সকালবেলায় গিফট কেমন ছিল? এমন গিফট দিলে সারা জীবন মনে থাকবে, কিন্তু কাজটা করা কি ঠিক হয়েছে? কেন, এতে কোনো সমস্যা? তুমি ভালো করে জানো এতে অনেক সমস্যা হবে। তাছাড়া আঙ্কেল আন্টি জানতে পারলে কি হবে? মা বাবা কোনো কিচ্ছু বলবে না জানলো। আচ্ছা, তোমার কি মাথার তার ছিঁড়ে গেছে? আমার মাথার তার ঠিক আছে, যেদিন তুমি সত্যিটা জানতে পারবে সেদিন বুঝবে তুমি কত কি মিস করলে। মানে কিসের সত্যি? এখন বলবো না, পরে বলবো। যেদিন বিশ্বকাপ হাতে পাবে সেদিন আমি তোমাকে সে সত্যিটা বলবো। ততদিন যদি আমি দেখি কোনো মেয়ের সাথে টাঙ্কি মারার চেষ্টা করতেছো, তাহলে তোমার কি অবস্থা করব তা তুমি ভাবতেও পারবে না। ধমক দিচ্ছ নাকি? তেমন কিছুই ভেবে নাও। এদিকে আকাশের মাথার ওপর দিয়ে যাচ্ছে সবকিছু, আপনাদেরও মাথার ওপর দিয়ে যাচ্ছে জানি, কিন্তু চিন্তা করবেন না, গল্পের সাথে থাকেন, দেখবেন অনেক তথ্য আর রহস্য আপনারা জানতে পারবেন। এদিকে ইরা যে বাড়িতে এসেছে তা তানু, রিয়া আর রিমু জানতে পারে, সেজন্য ওরা আসে দেখা করতে। এসে ইরাকে এরকম অবস্থায় দেখে। কিরে, তোর চোখে মুখে এসব কি? মনে হচ্ছে রাতে অনেক ধকল গেছে। জার্নি করে এসেছি তো, সেজন্য এরকম মনে হচ্ছে। এটা তো জার্নি করার মতো লাগছে না। তাহলে কিরকম লাগতেছে? মনে তো হচ্ছে রাতে অনেক ধকল গেছে, গলায় তো দাগ হয়ে আছে। রিয়ার কথা শুনে ইরা দৌড়ে আয়নার সামনে আসে। দাগ দেখতে পেয়ে চমকে ওঠে। হায় আল্লাহ, এখন কি করব? ওরা তো সব বুঝে যাবে মনে হচ্ছে। যে করি হোক, ওদের এখান থেকে ফেরাতে হবে। কি রে, কি ভাবছিস? আরে গরমে তো অবস্থা শেষ, চুলকানোর জন্য হয়তো এরকম দাগ হয়ে আছে। আমার তো তা মনে হচ্ছে না। তোদের ইচ্ছে ভাবতে পারিস, তা এখন এখানে কেন আসলি তা আগে বল আমাকে। আমরা কি আসতে পারি না? তা পারিস, তাই বলে আজই তোদের আসতে হবে? কেন রে, বাসায় কি কাউকে নিয়ে এসেছিস নাকি? বাসায় কেন কেউ আসবে? আচ্ছা চল, আমরা বাইরে থেকে ঘুরে আসি। তোরা ড্রয়িং রুমে যা, আমি রেডি হয়ে বের হচ্ছি। তাড়াতাড়ি নামবি কিন্তু। এদিকে ওরা তিনজন ড্রয়িং রুমে বসে টিভি দেখে। এদিকে আকাশ বাসার বাহিরে ছিল, সেজন্য যখনই মেইন গেটে কলিং বেল দিতে যাবে তখনই আকাশের ফোন বেজে ওঠে। ফোন বের করে কথা বলতে থাকে। কি হয়েছে বলো? তুমি কি বাসায় চলে এসেছো? এই তো দরজার সামনে দাঁড়িয়ে আছি। কেন বলো তো? এখন তোমাকে বাসায় আসতে হবে না, আমার বান্ধবীগুলো না জানিয়ে চলে এসেছে বাসায়। তোমাকে দেখলে ওরা অনেক কিছু সন্দেহ করবে। তুমি আপাতত বাইরে থাকো, আমি যখন কল দেব তখন আসিও বাসায়। আমি এখন ওদের সাথে বাইরে যাব, সেজন্য তুমি ততক্ষণ বাইরে থেকো। ঠিক আছে, আমি তাহলে বাসার বাইরে একটা স্টেডিয়াম থেকে ঘুরে আসি। ঠিক আছে, সাবধানে যেও। এদিকে আকাশ চলে যায়। এদিকে ইরা আয়না ওকে দেখতে থাকে, কোথাও কোনো দাগ আছে কিনা সেগুলো চেক করতে থাকে। এক এক করে সবটা চেক করে রেডি হয়ে বেরিয়ে পড়ে। ওদের সাথে আর বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। সন্ধ্যা হলে এরা বাসায় ফিরে আসে, সাথে আকাশকে কল দিয়ে আসতে বলে। এইদিকে আকাশও চলে আসে।
এরপর ওরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে একসাথে। জানি অনেকে বলবে ওরা তো বিবাহিত না, তাহলে কেন একসাথে ঘুমাচ্ছে? এর উত্তর জানতে হলে আপনাদের গল্পে বাকি কাহিনীগুলো পড়তে হবে, তাহলে আপনারা সবটা জানতে পারবেন। কেন হঠাৎ করে ইরা আকাশকে এতটা কাছে টেনে নিয়েছে যে একই বিছানায় ঘুমাতেও ইরার একটু ভয় হচ্ছে না। এই প্রশ্নগুলো উত্তর আপনারা অবশ্যই জানতে পারবেন যদি পুরো কাহিনী আপনারা জানার চেষ্টা করেন। সকালবেলায় ওরা নিজেদের কাজ শেষ করতে থাকে। এই আকাশ নিজেও বুঝতে পারছে না ও আসলে কি করতেছে। এভাবে 3 দিন হয়ে যায়। সেজন্য ওরা নিজেদের বেড আলাদা করে ফেলে, মানে আগে যেমন আলাদা রুমে ঘুমাতো সেভাবে ঘুমাবে। সকালবেলায় ইরার বাবা মা আসে। ইরা, কোনো অসুবিধা হয়নি তো? না আব্বু, কোনো অসুবিধা হয়নি। তা তোমরা এই 3 দিন খাবার খেলে কি করে? রান্না কিছু করেছো? না আন্টি, আমি বাইরে থেকে খাবার কিনে আনতাম, তারপর এগুলো খেতাম। ইরা, তুই যদি খাবার রান্না করা শিখে নিতি তাহলে তো তোমরা দুজনেই রান্না করে খেয়ে নিতে পারতে। থাক আন্টি, এখন আপনি তো এসেছেন, বাকিটা আপনি নিজেই করে নিতে পারবেন। আকাশ, তুমি আমার রুমে এসো, কিছু কথা আছে তোমার সাথে। জি আঙ্কেল, চলুন। এরপর ওনারা রুমে আসে। তারপর নিজেদের মধ্যে কি কথা বলে তা আপনারা এখন না জানলেও চলবে। এইদিকে ওনার সাথে কথা বলে ইরার মা আর ইরার থেকে বিদায় নিয়ে চলে আসে ম্যাচে। ওখানে প্রতিদিন আকাশ প্র্যাকটিস করতে থাকে। এভাবে আরও 20 দিন কেটে যায়। এই 20 দিনে প্রায় সময় ইরা এসে দেখা করে যেত আকাশের সাথে। কয়েকদিন পরে বিশ্বকাপ, সেজন্য আকাশ নিজেকে ওইভাবেই গড়ে তোলে। আজকে আকাশের প্রথম ম্যাচ, সেজন্য ইরা অনেক সুন্দর করে সেজেছে, সাথে ইরার বান্ধবীগুলো। ইরার বাবা তো বোর্ডের একজন সদস্য, সেজন্য ইরা ওর বান্ধবীদের নিয়ে ভিআইপি ক্যাবিনে এসে বসে আর গল্প করতে থাকে, সাথে খেলাও দেখতে থাকে। দেখলি তো, বাবার জন্য আমরা এখানে বসে খেলা দেখতে পাচ্ছি। আঙ্কেল না থাকলে টিকিট পেতেও কষ্ট হতো। এইদিকে মাঠে আকাশ আর রাজীব নামে। তখন মাঠের মধ্যে একটা হইচই শুরু হয়। এদিকে প্রথম বলে রাজীব 1 রান সিঙ্গেল নিয়ে নেয়। এতে আকাশের ব্যাট করার সুযোগ হলো। এইদিকে ইরা শহর বান্ধবীরা তাকিয়ে আছে আকাশের দিকে। এদিকে প্রথম বলে আকাশ 6 মারে। এতে ইরা তো খুশি হয়, সাথে বাকিরাও খুশি হয়ে যায়। এভাবে খেলতে থাকে আকাশ। আকাশ আর রিয়াজ মিলে 6 ওভারে নিল 80 রান, তার মধ্যে 60 রান ছিল আকাশের। এভাবে কিছুক্ষণ পরে রাজীব আউট হয়ে মাঠ ত্যাগ করে। এভাবে খেলা চলতে থাকে। 16 ওভারের সময় আকাশ আউট হয়ে যায়। এতে অনেক চিন্তিত হয়ে যায়, কেননা আকাশ একাই 101 রান করে, তাও 50 বলে। এদিকে আকাশ মাঠ ছেড়ে উঠে আসে, তখন ওদের রান ছিল 190। এদিকে উফ, আকাশ ভাই তো ম্যাচটাকে ফাটিয়ে দিয়েছে। তার বলতে আমি তো আজকেই বাবা মার সাথে কথা বলবো। কোন বিষয়? কোন বিষয়ে আবার? আমার আর আকাশের ব্যাপারে। সাতচুন্নি কোথাকার, আর একবার বিয়ের কথা বললে তোদের লাথি মেরে ফেলে দিব। তোরা তো হিংসে হচ্ছে কেন? এত ছেলে থাকতে তোরা ওর পেছনে কেন পড়ে আছিস? ওকে ভালো লাগে সেই জন্য। এদিকে প্রথম ম্যাচে অনেক ভালো করায় রাজীব তো অনেক খুশি হয় আকাশের ওপরে। তুমি তো ফাটিয়ে দিয়েছো। যতটুকু পারি ততটুকু দলের মধ্যে দেওয়ার চেষ্টা করব। চিন্তা করো না, প্রথম ওভার তোমাকে দিয়ে করাবো। আমি প্রস্তুত আছি তার জন্য। এদিকে ওদের খেলা চলতে থাকে। এদিকে 20 ওভারে ওরা মোট 230 রান করে। এরপর বিপক্ষ টিম মাঠে নামে। প্রথম ওভারে আকাশ করে আর একটা উইকেট পায়। এরপর এভাবে খেলা চলতে থাকে। মোটামুটি আকাশ বোলিং করে, 5 উইকেট পায়। এতে তো আকাশকে সবাই আরও প্রশংসা করতে থাকে। গ্যালারি জুড়ে শুধু মেয়েরা আকাশের নাম ধরে ডাকতে থাকে, যা শুনে ইরার অনেক খারাপ লাগে। এদিকে ইরার বাবা ওখানে আসে। কিরে, কেমন লাগতেছে খেলা? সত্যি আব্বু, আকাশ তো প্রথম ম্যাচই ফাটিয়ে দিয়েছে। সেজন্য তো ওর নাম ধরে সবাই প্রশংসা করতে থাকে। কিন্তু আব্বু। কিন্তু কি? এইখানে না, বাসায় ফিরে বলবো। ঠিক আছে। এদিকে খেলা আজকের মতো শেষ হয় আর আকাশের টিম জিতে যায়। আর আজকের ম্যান অফ দ্য ম্যাচ আকাশকে দেওয়া হয়। আর একটু পরে এরা আকাশের সাথে দেখা করে, সেগুলো ওর বাসায় নিয়ে আসে। একটু পরে রফিক চৌধুরী এরার রুমে আসে। কি যেন তুই বলবি বলছিলি? বাবা, আমি যে আকাশকেই ভালোবাসি, আমি যে ওকেই বিয়ে করতে চাই। তা যে সম্ভব না। কেন সম্ভব না? আকাশ যে ভালো ছেলে, তা তুমি নিজেও তো জানো। তাছাড়া আকাশ যেভাবে ভালো খেলছে, ও উন্নতি করতে বেশি সময় লাগবে না। ব্যাপারটা তা না। আচ্ছা, আগে ফাইনাল শেষ হোক, তারপর তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সেটা আব্বু? তা এখন বলবো না, ওই দিন বলবো।
ঠিক আছে। এদিকে ইরা ঠিকই জানে সেটা কি হতে পারে, কিন্তু গল্পের সাথে থাকলে তা আপনারাও জানতে পারবেন তাড়াতাড়ি করে। এদিকে রাতে আকাশের সাথে কথা বলে ঘুমিয়ে যায়। এদিকে দিন যেতে থাকে, ততই আকাশের ফ্যান ফলোয়ার বাড়তে থাকে। এই কয়েকদিনে আকাশকে নিয়ে বাইরে ঘুরতে এসে ইরা তা বুঝতে পারে, কেননা চারিদিকে মেয়েরা ওকে দেখতে পেয়ে ছবি তোলার জন্য চলে আসে। তুমি চলো এখান থেকে। কেন? তুমি যাবে কি না সেটা বলো। আচ্ছা, রাগ করতে হবে না, চলো। ওরা চলে আসে। এদিকে গ্রামে ওর বন্ধু আর ওর আকাশের বাবা মা অনেক খুশি হয় আকাশের এরকম সফলতা দেখে। এদিকে 5 ম্যাচ খেলা হয়, আর এই ম্যাচগুলোতে আকাশ প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার পুরস্কারও পায়, আর সব কিছু ইরা ওর বাসায় নিয়ে এসে রেখে দেয়। এদিকে আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি আঙ্কেল, বলেন। আর মাত্র 3 দিন পরে ফাইনাল। তুমি তো তোমার বাবা মার সাথে দেখা করার জন্য যেতে পারবে না। আমি গাড়ি পাঠিয়ে বা ইরাকে পাঠিয়ে দেব ওনাদের নিয়ে আসার জন্য। কিন্তু বাবা মা তো 2 দিনের বেশি থাকবেও না। আমি বরং ফাইনাল শেষ করে কয়েকদিনের জন্য যাব। তার দরকার হবে না, ইরা ওনাদের নিয়ে আসবে। তাছাড়া তোমার বাবা মা আসার পেছনে আরো কিছু কারণ আছে। কি কারণ আঙ্কেল? তা তোমাকে পরে বলবো, এখন আপাতত তুমি খেলায় মনোযোগ দাও, আমি বাকিটা দেখতেছি। তবে তোমার বাবা মা আসলে তুমি কিন্তু ওনাদের সাথে এখন দেখা করতে পারবে না। তাহলে কখন করব দেখা? তুমি দেখা করবে হাতে ট্রফি নিয়ে। ওনারা যখন তোমার হাতে ট্রফি দেখে যতটা খুশি হবে, ওটাই হবে ওনাদের খুশি। আর তুমি ওনাদের দেখে যতটা খুশি হবে, ওটাই হবে তোমার জন্য গিফট। এদিকে 2 দিন পার হয়ে যায়। আকাশ ওর কাজ চালিয়ে যেতে থাকে। এদিকে ওরা কে কিভাবে খেলবে তা নিয়ে কথা বলতে থাকে। কথা বলার পর্যায়ে ওরা সবটা ঠিক করে নেয়। পরের দিন ফাইনাল, সেজন্য ইরা ওর বান্ধবীর সাথে ইরার মা, এর সাথে আকাশের বাবা আর আকাশের বন্ধুরাও এসেছে। কেননা আজকে ফাইনাল ম্যাচ, সেজন্য ওরা সবাই দেখতে এসেছে। কিছুক্ষণ পর খেলা হয়, কিন্তু আকাশের টিম আগে ব্যাটিং পায়নি, সেজন্য ওদের বোলিং করতে হয়। একে একে আকাশের দলের বোলার বোলিং করতে থাকে। এইদিকে আকাশকে বল করতে দিচ্ছে না, সেই জন্য রাজীব, আমি বল করব কখন? তুমি যদি এখন বল করো তাহলে রান তো কম নিবে, কিন্তু যখন তোমার ওভার শেষ হয়ে যাবে তখন তো রান বাড়তে থাকবে। কিন্তু ওরা তো 8 ওভারে 100 রান করেছে, তার উপর 2টা উইকেট। 10 ওভার শেষ হোক, এরপর তুমি ওভার করবে। আসলে তোমাকে ওভার দিলে তোমার হাতের উপরে প্রেশার পড়বে, পরে দেখা যাবে ব্যাটিং করার সময়ে কিছুটা ঝামেলা হবে। তা নিয়ে টেনশন করো না। এদিকে বাকিরা তো নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এদিকে ইরার বান্ধবীগুলো তো আকাশকে গিলে গিলে খাচ্ছে, সাথে অন্যান্য মেয়েরাও। ওই পেতনিগুলো আমার আকাশের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ওরা যদি ওরকমভাবে তাকিয়ে থাকে তাহলে তো নজর লেগে যাবে ওর। এখন কি করব? বান্ধবীদের না হয় বোঝাতে পারবো, কিন্তু বাকিদের তো পারবো না। উফ, মাথায় কিছু ঢুকছে না, কিভাবে যে কি করব, কিভাবে ওদের থেকে আকাশকে দূরে রাখবো। এদিকে বিপক্ষ দলের ব্যাটিং শেষ হয়। ওরা 20 ওভারে 220 রান করে, আর ওদের 7 উইকেট গেল। তার মধ্যে 3টা উইকেট আকাশ পেয়েছে। এবার 15 মিনিটের বিরতি। এদিকে আচ্ছা শোন, আকাশকে আমি বিয়ে করব, আর তোরা আজ থেকে ওকে দুলাভাই বলে ডাকবি। তোর কি মাথা ঠিক আছে? আমি তো সেম কথা বলি, তানু তুই আকাশকে ভুলে যা। তোরা দুজনেই ভুলে যা, আমি ওকেই বিয়ে করব। এদিকে ইরার বান্ধবীদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন আকাশের বাবা ওখানে আসে। কি হয়েছে ইরা? দেখেন না আব্বু, আমার বান্ধবীগুলো বলতেছে ওরা নাকি আকাশকে বিয়ে করবে। আমার ছেলে তোমাদের মধ্যে কাউকে বিয়ে করবে না। কেন আঙ্কেল, আমরা কি দেখতে খারাপ নাকি? দেখো, তোমরাও সুন্দর, কিন্তু আমার ছেলের আমি বিয়ে দিয়ে দিয়েছি। এই কথা শুনে ইরার বান্ধবীগুলো তো অবাক হয়, কেননা ওরা তো বিশ্বাসই করতে পারছে না। আঙ্কেল মজা করবেন না। আব্বু, আপনি ওদের কথায় কিছু মনে করবেন না। আপনি খেলা দেখুন, আর আমি ওদের দেখতেছি। তুই ওনাকে আপু বলে ডাকছিস কেন? আমার যা খুশি তা বলে ডাকবো, তাতে তোর কি? এত রাখছিস কেন? তাহলে চুপচাপ খেলা দেখতে থাক, কোনো কথা বলবি না। এদিকে খেলা তো শুরু হয়। আকাশ আর রাজীব ভালোভাবে খেলতে থাকে। কয়েকটা ওভারের পর রাজীব ক্যাচ আউট হয়ে যায়, তবে রাজীব 30 রান করে। তখন আকাশের ছিল 50 রান। 7 ওভারে ওরা 80 রান করে। এদিকে একের পর এক উইকেট পড়তে থাকে, কিন্তু রানও হতে থাকে। এদিকে উইকেট পড়ে যাওয়াতে সবাই একটু বেশি টেনশন করতে থাকে। এদিকে 20 ওভারে 30 রান দরকার। এদিকে উইকেট আর হাতে নেই। আকাশের সাথে আরেকজন বোলার বাকি আছে।
এদিকে তখনই 2.5 মিনিটের বিরতি দেওয়া হলো। পানি নিয়ে আসে রাজীব নিজেই, কেননা আকাশকে কিছু কথা বলবে আর এই বিষয়ে রাজীব রফিক চৌধুরীর সাথে আলোচনা করাই ডিসাইড করে। এদিকে এই গ্যালারি থেকে ইরা আর বাকিরা তো টেনশন করতে থাকে, আর এদিকে রাজীব মাঠে আসে। আকাশ, ম্যাচ কিন্তু তোমার হাতে। তা আমি জানি, কিন্তু উইকেট যে এভাবে পড়ে যাবে তা তো ভাবতেও পারিনি। সেটা তো আমি নিজেও ভাবতে পারিনি। শোনো, আমি রফিক স্যারের কথা বলেছি, আমরা ম্যাচ হারি বা বিজয় হই তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি দৌড়ে রান নেবে না। এক কথায় সব বল তুমি নিজেই খেলবে। কিন্তু এর ফলে যদি ম্যাচের উপরে এর কোনো আঘাত পড়ে? তা আমি সামলে নেব। তাছাড়া ও তো ব্যাটিং করতে পারবে না। যা কিছু হয়ে যাক না কেন আমি সামলে নেব। তুমি শুধু একটু ধৈর্য নিয়ে খেলতে থাকো। তাই করব। এদিকে সময় শেষ, সেজন্য বাকিরা বাহিরে চলে যায়। বোলার প্রথম বল করে, বল ব্যাটে লেগে বাউন্ডারি পর্যন্ত আসে, কিন্তু আকাশ রান নেয়নি, কেননা 1 রান নেবে না, যখন 2 রানের আসার সম্ভাবনা থাকবে তখন রান নেবে। এদিকে বাকিরা বুঝে যায়, রিপিট, সেজন্য সবাই বাউন্ডারিতে এসে দাঁড়ায়। এদিকে এটা কি হলো? সবাই বাউন্ডারি এসে দাঁড়ালো। 4 বা 6 কোনো কিছুই তো হবে না। সেটাই তো, কিন্তু ওরা তো নিয়ম অনুযায়ী দাঁড়িয়েছে, তাছাড়া নিয়মের বাইরেই দাঁড়াতে তো পারবেও না। সেটা ঠিক আছে। আচ্ছা, আমরা বিজয় হতে পারবো তো? আকাশের উপর ভরসা আছে, ও একটা না একটা কিছু অবশ্যই করবে। এদিকে সবাই খেলা দেখতে থাকে। পরের বলে আকাশ 2 রান নেয়, কিন্তু 1 রান করে যে ম্যাচ ওরা হেরে যাবে তা বুঝতে পারছে, সেজন্য ওকে যে বড় শট খেলতে হবে তা বুঝতে পেরেছে। সেজন্য পরের বলে 6 মারতে গ্যালারি জুড়ে সবাই আনন্দ করতে থাকে। এদিকে বল যত যায় ততই ওদের মনে ভয় কাজ করতে থাকে। এদিকে ওভার শেষ হতে থাকে, এখন বাকি আছে শুধু শেষ বল। শেষ বলে দরকার 4 রান। এদিকে সবাই খুব একটা টেনশনে আছে, কেননা আপনারা তো বুঝতে পারছেন কেন এরকমটা হচ্ছে। শেষ বলে 6 মারে, কিন্তু বাউন্ডারি কাছে এসে ক্যাচ হয়, সেজন্য আম্পায়ার রিভিউ নিতে দেখতে থাকে, কেননা ওনার সন্দেহ হচ্ছে এটা 6ও হতে পারে। সেজন্য কয়েকটা ভালো করে দেখার পরে বুঝতে পারে যে ক্যাচ ধরেছে সে বাউন্ডারির ভিতরে তার পা চলে গিয়েছিল। তা দেখে আম্পায়ার ওটাকে 6 বলে ধরে নেয়। এতে আকাশের টিম জিতে যায়। এতে পুরো গ্যালারির লোক আনন্দ করতে থাকে। এদিকে অনুষ্ঠানের বাকি কাজ শেষ করে আকাশ ট্রফি নিয়ে ইরার সামনে আসে, আর ইরা তো দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে চুমু দেয় সবার সামনে। এদিকে ততক্ষণে মাঠের গ্যালারি খালি হতে থাকে। এরপর আকাশ আর ওর বাবা মার সাথে ইরার বাবা মা আর বান্ধবী সবাই ইরার বাবার কেবিনে আসে। সত্যি আকাশ, তুমি আজকে আমার মান রেখেছো। এভাবে বলবেন না স্যার, আজ আমি যেখানে এসেছি তার পিছনে পুরো অবদানই আপনার। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। আজকে আমি যেখানে এসেছি তার পিছনে তোমার বাবার অবদান। উনি নিজের জমি বিক্রি করে আমাকে টাকা দিয়েছে বলে আজকে আমি এই পর্যন্ত এসেছি। আমি তোমার বাবার সাথে কথা বলে তোমার থেকে একটা কথা লুকিয়েছি। কি কথা? আমি বলছি কি কথা। কথাটা হচ্ছে, তোমার বাবা মার সাথে কথা বলে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে, কিন্তু বিয়ে কিভাবে হলো তা আকাশ জানে না, কেননা ওকে বুঝতে দেওয়া হয়নি। কিন্তু আমি জানতে পেরেছি, যখন আমি বাবা মার ড্রয়ার পরিষ্কার করেছিলাম তখন আমার চোখে পড়ল, সেজন্য আমি তখন কাবিননামার ছবিও তুলে রেখেছি। এই কথাটা শুনে আকাশ তো অবাক হয়ে যায়, সাথে বাকিরাও, কেননা ইরা এত কিছু জানতে পেরেছে এই ভেবে। তাহলে তুমি সবকিছু আগে থেকে জানতে, সেজন্য এইগুলো করেছো? আকাশের এমন অবাক করা কথায় বাকিরা তো অবাক হয়, কিন্তু ইরা একটু লজ্জা পায়। এই জন্য তুই আকাশকে আমাদের সাথে মিশতে মানা করতি? তা এখন বল। কিছু না, তোমাদের জানতে হবে না। আর আকাশ, তোমাকেও বলে রাখি, যদি কাউকে কিছু জানতে দিয়েছো তোমার খবর করে ছাড়বো বলে দিলাম। কথাটা বলে সবার সামনে আকাশকে জড়িয়ে ধরে। আর এখানেই শেষ হচ্ছে একজন অবহেলিত ক্রিকেটারের গল্পের সমাপ্তি।